5 নাম্বার ক্লাস হবে। বিগত দিনে আরো 4 টা ক্লাস আছে। সো 5 নাম্বার ক্লাসের আগে বিগত যে 4 টা ক্লাস সেই ক্লাসগুলো করে ফেলবে তোমরা। ঠিক আছে? তো ওই 4 টা ক্লাস করলে আরো বেশি ক্লিয়ার হবে কনসেপ্ট। সো ওই ক্লাসগুলো করবা। সো আরেকটা বিষয় হচ্ছে যে আ ওই ক্লাস করার সাথে, সাথে ওই ক্লাস করার সাথে, সাথে তোমরা ওই ক্লাসগুলোও করে ফেলবা। করার সাথে, সাথে তোমরা হচ্ছে অ্যা র ভোকাবুলারি বাড়াবা। ঠিক আছে? ভোকাবুলারি বাড়ালে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। ঠিক আছে? সো এই কাজটা করবা তোমরা। ওকে? ভোকাবুলারি বাড়াবা, ভোকাবুলারি বাড়াবা এবং সাথে কি করবা? তোমরা ভোকাবুলারি বাড়ানোর সাথে, সাথে তোমরা হচ্ছে ওই আগের ক্লাসগুলো করবা। তাহলে তোমাদের জন্য I hope যে বেশি ভালো হবে। আর ক্লাসগুলো রেগুলার হবে। আর তোমাদের কিছু কমেন্ট দেখে আসলে আমি খুব কষ্ট পেয়েছি যে অনেকেই বলছে যে অনেক স্যারই বই পড়ানো শুরু করে। বাট শেষ পর্যন্ত নিয়ে যাইতে পারে না। ভাই বিষয়টা আসলে একপাক্ষিক না, বিষয়গুলো আসলে দ্বিপাক্ষিক। দ্বিপাক্ষিক কেন? যে ধরো আমি তোমাদেরকে পড়ানো শুরু করছি ঠিক আছে। বাট তোমাদের তো ক্লাসে স্টুডেন্ট থাকতে হবে নাকি? ধরো স্টুডেন্ট কিছুদিন পর যে স্টুডেন্ট আ কমে গেল। ধীরে, ধীরে স্টুডেন্ট আর বেশি জয়েন করল না। তো তখন কি আমরা তোমাদেরকে যে পড়াবো, যে পড়ানোর জন্য তো স্টুডেন্ট দরকার হবে নাকি? ২-১ টা স্টুডেন্টের জন্য তো আমরা ভাই পড়াবো না। না? একটা ক্লাস মিনিমাম যদি ২-৪ হাজার স্টুডেন্ট না দেখে তাহলে আসলে ক্লাস করাতে তো আসলে ভালো লাগবে না। তাই না? সবকিছু মেইনটেইন করে আসলে তোমরা যদি শেষ পর্যন্ত থাকো, আমি বলেছি যে তোমরা শেষ পর্যন্ত থাকলে আমরাও শেষ পর্যন্ত আমিও সাপোর্ট দিব তোমাদেরকে। ওকে? বাকিটা আসলে তোমাদের বিষয়। তোমাদের তোমাদের উপরও অনেক কিছু নির্ভর করে। আ আরেকটা বিষয় হ্যাঁ, অনেকেই ক্লাস শুরু করে। আমিও একবার শুরু করেছি, শেষ করতে পারি নাই। তখনকার বাস্তবতা আ আর এখনকার বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। আশা করছি যে এবার সব শেষ করতে পারবো মোটামুটি। ঠিক আছে? বাকিটা আল্লাহ ভরসা। পুরোটাই আল্লাহ ভরসা আসলে। মানে আমি আমার চেষ্টা থাকবে। ওকে? তো এই হচ্ছে বিষয়। আর যারা দেখছো তারা ক্লাসটাকে শেয়ার করে ফেলবা। আর ব যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? যারা মেসেঞ্জার গ্রুপে তোমরা যুক্ত নাই তারা মেসেঞ্জার গ্রুপে খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা। কমেন্টে মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। সো মেসেঞ্জার গ্রুপে দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? হ্যাঁ, শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। আ আশা করছি যে আরো শিক্ষার্থী যুক্ত হবে এবং যারা আছো তারা ক্লাসটাকে শেয়ার করবা, বন্ধুদেরকে জানাবা। তাহলে আরো বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে? সো আমরা আ গতদিন যেখান পর্যন্ত শিখেছিলাম, আজকে সেইখান থেকেই শুরু করব। গতদিন যতটুকু শিখেছি, আজকে তার পর থেকেই শুরু করব। তোমরা যারা আছো ক্লাসটা বন্ধুদের সাথে একটু শেয়ার করবা। আর সবার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলতো? আমি তো এতক্ষণ থেকে বকবক করলাম কিন্তু তোমাদের শোনা না গেলে তো খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের হুম, তোমরা একটু হচ্ছে জানাও শোনা যাচ্ছে কিনা। আমি তারপরে শুরু করব। জাস্ট একটু জানাও শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে। তোমরা ক্লাসটা শেয়ার করে ফেলবা। আমাদের সাথে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা ধীরে, ধীরে। আমরা এখনই ক্লাস শুরু করব। আজকে কোনো কাজ নাই। সো ক্লাস সাথে, সাথেই শুরু করার করতে কোনো সমস্যাও নাই। ওকে? ঠিক আছে। আমাদের সাথে ৩১ জন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে। থ্যাংক ইউ। দিলশাদ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আহসান হাবিব থ্যাংক ইউ ভাইয়া। গুড ইভনিং। হ্যাঁ, হ্যাঁ গুড ইভনিং তো অবশ্যই। ঠিক আছে। অনেকে আবার গুড ইভনিং দিলে এখন গুড ইভনিং কেন? এটা ওকে, ওকে ঠিক আছে ফাহিমা গুড ইভনিং এখন। ঠিক আছে? চলো আমরা যেখান পর্যন্ত শিখেছি সেখান পর্যন্ত। গতকাল আমরা রিফ্লেক্সিভ এর প্রোনাউন এর এই ধারণাটা শিখেছিলাম। রিফ্লেক্সিভ এর এখন থেকে প্রতিদিন রাত ১০ টার সময় ক্লাস হবে। তো প্রোনাউনের এই ধারণাটা আমরা শিখেছিলাম, এই প্রশ্নগুলো সলভ করেছিলাম এই পর্যন্ত, রাইট? এরপর এরপর থেকে মানে এই যে পর্যন্ত শিখেছি তারপর থেকে আমরা এখন এরপর থেকে আজকে শিখবো, তাই না? তোমাদের কতটুকু মনে আছে কালকের ক্লাসটা যারা করেছো এরপর থেকে আজকে? আর বিগত ৩টা ক্লাস তো তোমরা জানোই কতটুকু হয়েছে বা কতটুকু হবে। এই ব্যাপারটা তো তোমরা খুব ভালো করেই জানো যে বিগত ক্লাস কোথায় শেষ হয়েছে। ঠিক আছে? সো যারা আগের ক্লাসগুলো করো নাই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ক্লাসগুলো করে ফেলবা।
হ্যাঁ, অনেকেই বন্ধুকে মেনশন করেছে। ওয়ালাইকুম আসসালাম ফাহিমা, থ্যাংক ইউ। সবাই একটু মন্তব্য মতামত জানাবা, তাহলে ভালো হবে। যারা ক্লাসটা দেখছো ক্লাসে একটা রিয়াক্ট করে দিবা। তো চলো আমরা এখানে শিখি যে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে অবজেক্টটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে বিষয়টা খেয়াল করো, বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে অবজেক্টটা রিফ্লেক্সিভ হয়, ঠিক আছে। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট দুটো একই ব্যক্তি হলে অবজেক্টে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। দেখো, সাবজেক্ট এবং অবজেক্ট দুটো একই ব্যক্তি হলে অবজেক্টে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এখানে খেয়াল করো, এটা কিন্তু খুব মানে উপরে এটা নিয়ে আলোচনা অনেকবার করা হয়েছে, অনেকবার, ঠিক আছে, অনেকবার। এই যে এখানে খেয়াল করো, আমি গতদিনও হি কিল্ড হিমসেলফ, এখানে দেখো তো হিও যায় হিমও তা না, হি কিল্ড হিমসেলফে হিও যায় হিমও তা না, এখন হিম লিখা যাবে না, এখানে রিফ্লেক্সিভ করাই দিতে হবে। এই যে হি কিল্ড হিমসেলফ, এটাই আর কি। এই কনসেপ্টটা উপরে আমি এটা নিয়ে আলোচনা করেছি গতদিন। মূল কথা হচ্ছে বাক্যে সাবজেক্ট অবজেক্ট একই হলে সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন করতে হয়, অবজেক্টের রিফ্লেক্সিভ লিখতে হয়, এটাই। নোবডি লাইকস হার, ধরো এই যে 84 নম্বর প্রশ্নটা, নোবডি লাইকস হার, নোবডি লাইকস হার, শি টক্স অ্যাবাউট দ্যাট অল দ্য টাইমস, অল দ্য টাইম। দেখো, নোবডি এখন কি, শি টক্স অ্যাবাউট, এখানে যে হার দেয়া যাবে না, যাবে না, হার্স দেয়া যাবে না, হার সেলফ দিতেই হবে, ঠিক আছে। এটাই আসলে বিষয়, কারণ সাবজেক্ট আর অবজেক্টের জায়গা যদি এক হয়। কন্ট্রোল, কন্ট্রোল ড্যাশ সাবা, এখানে দেখো কন্ট্রোল ইউর সেলফ হবে, ইউ আছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে, এই কারণে এখানে অবজেক্ট হিসেবে আবার ইউ আসতেছে, ইউ না বসায় ইউর সেলফ রিফ্লেক্সিভ করতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে। এই যে এই ধরনের প্রশ্ন আছে, কন্ট্রোল ফারহানা ডোন্ট গেট হিস্টেরিক্যাল। আর দেখো এখানে যে ইউ আছে কিন্তু ইম্পারেটিভ, এটা সেন্টেন্স, তো ইউ আছে, তাহলে এখানে ইউর সেলফ হবে। এটা কি বোঝো যে ইম্পারেটিভে, ইম্পারেটিভে তোমার সবসময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, এটা তোমরা বোঝো কি? যে ইম্পারেটিভে সবসময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, এটা বোঝো কি তোমরা সবাই ছেলেমেয়েরা? ইম্পারেটিভে, হ্যাঁ, যারা, থ্যাংক ইউ, যারা শেয়ার করেছো অনেক বেশি ধন্যবাদ। এটা বোঝো কিনা একটু আমাকে জানাবা, আর ক্লিয়ার কিনা এই নিয়মগুলো, এই নিয়মটা ক্লিয়ার কিনা একটু বলবা। সো আশা করছি যে বা তোমরা পারবা, নিজেরা সলভ করলে আরো বেশি ভালো পারবা, ঠিক আছে। নিজেরা সলভ করলে আরো বেশি ভালো পারবা, একটু সলভ করে ফেলবা। পরবর্তী নাম্বার আসো, এখানে অ্যাবসেন্ট অ্যাভেল এনজয় প্রাইড, অ্যাবসেন্ট অ্যাভেল এনজয় প্রাইড, এগুলো মানে হচ্ছে প্রাইড মানে হচ্ছে গর্ব করা। তো দেখো এগুলো যে অ্যাবসেন্ট অ্যাভেল এনজয় প্রাইড, এক্সার্ট, এক্সার্ট ইত্যাদি ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রনাউন বসাতে হয়। দেখো হি প্রাইডস হিমসেলফ, দেখো এখানে খেয়াল করো, এই যে প্রাইড ভার্বটা আছে এইখানে মনে রাখবে, এই যে এই কয়েকটা ভার্ব 1 2 3 4 4 5, এই পাঁচটা ভার্বের পরে অবশ্যই রিফ্লেক্সিভ হবে। আই শ্যাল অ্যাভেইল, আই শ্যাল অ্যাভেল মাইসেলফ, এই যে কারেক্ট উত্তর এটা। আমি এত কিছু দেখবো না, আমি দেখবো কি অ্যাবসেন্ট অ্যাভেল এনজয় প্রাইড এক্সার্ট আছে কিনা, এক্সার্ট প্রাইড এনজয় অ্যাভেল অ্যাবসেন্ট আছে কিনা, যদি থাকে তারপরে রিফ্লেক্সিভ মাস্ট। এত কিছু খুঁজবো না, যে অ্যাবসেন্ট আছে তাইলে রিফ্লেক্সিভের নিয়মে, তাইলে হিমসেলফ, এটা কারেক্ট। এত রুলস কিচ্ছু বোঝার দরকার নেই, মূল কথা হচ্ছে এই ভার্ব পাঁচটা মুখস্থ করে ফেলবে, মানে ভার্ব তো না, অ্যাবসেন্ট একটা অ্যাডজেক্টিভ, একটা এই যে অ্যাভেল ভার্ব, এনজয় ভার্ব, প্রাইড, প্রাউড, প্রাইড, প্রাইড হচ্ছে গর্ব করা, এক্সার্ট ভার্ব, মানে এই পাঁচটা শব্দ যদি কোথাও দেখো তারপরে অবশ্যই তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন করবা, এইটা হচ্ছে কথা, বুঝতে পারলা কি? এই পাঁচটা শব্দ দেখলে অবশ্যই তোমরা কি করবা, রিফ্লেক্সিভ প্রোনাউন করবা। ক্লিয়ার কি? এই কনসেপ্টটা ক্লিয়ার কি? তানজিনা আক্তার মিম বলছে থ্যাংক ইউ, কাঠগোলাপকে ধন্যবাদ, হাফসাকে ধন্যবাদ। যারা দেখো না ভাই চুপচাপ থাকো, এটা এটা ভালো না, খুবই অসুন্দর, মানে দেখো আর চুপ থাকো, এটা ভালো না। ফারহানা ওয়ালাইকুম আসসালাম। কারণ মন্তব্য না করলে আমি বুঝবো কেমনে রে ভাই যে আসলে স্টুডেন্টের মানে ডিমান্ডটা কি, তোমার সমস্যা কোথায়, এটা তো জানাতে হবে আমাকে। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। বিষয়টা খেয়াল করো, বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। সহজ বাংলা দেখো, দিস ইজ মাই পেন, তুমি খেয়াল করো তো যে দিস ইজ মাই পেন যখন বলে, বা দেখো দিস ইজ মাই পেন যখন, বা দিস ইজ মাই ফাদার, ধরো তুমি বললা যে দিস ইজ মাই ফাদার, এখানে খেয়াল করো তো, একটু ইমেজারি করো, এই হয় আমার বাবা, একটু কল্পনা করো তো, দেখো তো, এই হয় আমার বাবা, খেয়াল করো তো, এই যে এটা নির্দেশ, বিশেষভাবে নির্দেশ করলে না। ধরো এখানে 10 জন বাবা আছে, তো সেখানের মধ্যে তুমি এই ধরো লাল শার্ট পরিহিতা যিনি আছেন ওনাকে বললা যে এই হয় আমার বাবা, তো এটা তুমি বিশেষভাবে নির্দেশ করলা কিনা, এইটাই আসলে বিশেষভাবে নির্দেশ করলে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমার কথা যদি এত কিছু মনে নাই থাকে, তুমি জাস্ট দিস দ্যাট, দিস দেস দ্যাট দোস ইট সো মাস দ্য সেম, এগুলো মনে রাখলেই হবে। এখানে 94 নম্বর প্রশ্ন কি আসছিল যে কোনটা ডেমনস্ট্রেটিভ, দোস ডেমনস্ট্রেটিভ। এখানে একটা আলোচনার বিষয় আছে, সাধারণত দিস এবং দ্যাট
সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, সাধারণত দিস এবং দ্যাট সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, ঠিক আছে, সিঙ্গুলার বা সিঙ্গুলার। আর দেশ এবং দোষ সাধারণত প্লুরালের ক্ষেত্রে বসে, প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে। দেশ এবং দোষ হচ্ছে প্লুরালের, দিস এবং দ্যাট বসে সিঙ্গুলারের ক্ষেত্রে, দেশ এবং দোষ বসে কার ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে। দেশ এবং দোষ বসে কার ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে। এই বিষয়টা বুঝে। নুরুল আমিনকে ধন্যবাদ, ফাহমিনা ফাহিমাকে ধন্যবাদ, আলমগীর ধন্যবাদ, তারপর আমার সাথে কে আছে, রাকিব আছে, ধন্যবাদ, আহসান হাবিবকে ধন্যবাদ, ক্লিয়ার হয়েছে, কাঠগোলাপ জিনিয়া, থ্যাংক ইউ। এই যে মন্তব্য জানালে সেটা ভালো, অনেক ভালো মন্তব্য জানালে, যারা কমেন্ট করে তাদের অনেক ভালো, ভালো ছেলে মেয়েরা, ঠিক আছে, এদেরকে মনেও থাকবে ভবিষ্যতে। যারা কোর্স কিনবে তো অবশ্যই এখান থেকে অনেক স্টুডেন্ট, তো ডেমনস্ট্রেটিভ ভাই, ডেমোক্রেটিক না, ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে, তখন তাদের সুবিধা পাবে, বিশেষ সুবিধা পাবে। কোর্স অবশ্যই কিনবে, অনেকেই কিনবে এখান থেকে, বাট যারা বলবা যে ভাই আমি ক্লাস করতাম কমেন্ট করে নাই, ওদের ওদের বেলা কোনো মার্সি নেই, কারণ যারা আসলে তাদের মন্তব্য জানে না। স্টুডেন্ট যদি প্রশ্ন না করে তাইলে টিচার পারফেক্ট হবে কেমনে ভাই? তুমি প্রশ্ন করলে আমার সমস্যা বের হবে, আমি সব প্রশ্ন ব্যাখ্যা দিতে পারবো না। যখন তুমি প্রশ্ন করবা তখন আমি পারফেক্ট হব। প্রশ্ন করতে হবে, আমার তোমার দ্বারা উপকার কেমনে হবে ভাই? তুলনা করার সময় দুটি নাউন, প্রথমটির পসেসিভ কেস হলে পরেরটির এক্ষেত্রে একই নাউনকে দ্বিতীয়বার ব্যবহার না করে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্যাট অফ, এবং প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দোস অফ বসে। এক্ষেত্রে মাইন, ইউয়ার্স, আওয়ার্স, হিজ। আচ্ছা, এটা এটা খুব সহজ, এটা নিয়ে প্যারা, এটা ডিগ্রিতেও আমরা পড়বো। দেখো, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন অফ দ্য ইউএসএ। দেখো, বাংলাদেশের স্টুডেন্ট হচ্ছে ইউএসএ এর স্টুডেন্টের থেকে বেশি মেরিটোরিয়াস। তো এইখানে খেয়াল করো। আচ্ছা, এইখানে একটা কথা আবার বলা, তোমাদের কি মনে হইতেছে? দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস অফ ইউএসএ, এইটা হওয়ার কথা ছিল না? মানে এই ড্যাশে এইটা বসার কথা ছিল না যে দ্য স্টুডেন্টস, তাই না? কারণ বাংলাদেশের স্টুডেন্টের সাথে ইউএস এর স্টুডেন্টের তুলনা করছে, তাই তো? এটাই তো বোঝাচ্ছে নাকি? তো এখন কথা হইতেছে একই নাউন রিপিট না করতে হবে, একই নাউন রিপিট করা যাবে না। এইখানেও বাংলাদেশের স্টুডেন্ট, এইখানে ইউএস এর স্টুডেন্ট, তো দুইখানে দা স্টুডেন্ট থাকবে, বাট এই প্রথমে যেহেতু দা স্টুডেন্ট দেয়া আছে, পরের দা স্টুডেন্টকে রিপিট না করা ভালো, ঠিক আছে। এই ক্ষেত্রে কি করবা, এই যে নাউনটা না বসায়, তাহলে নাউনটা না বসায় এখানে এটা প্রোনাউন বসাতে পারি আমরা। দেখো, এই যে দেখো, এখানে নাউনটা না বসায় ব্যক্তিবাচকের ক্ষেত্রে এখানে কিছু প্রোনাউন বসানো যায়। আর এই যে দেখো, এই প্লুরাল, এখানে খেয়াল করো, এখানে জাস্ট এখানে আমরা কি বসাবো, উত্তরটা খেয়াল করো। উত্তরটা এখানে দুইটা কথা বলছে, যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে দ্যাট অফ, আর যদি কাউন্টেবল নাউন হয় তাহলে দোস অফ। এখানে খেয়াল করো তো, স্টুডেন্টসটা কি কাউন্টেবল না, গণা যায়, তাহলে কি বসবে, দোষ বসবে, ঠিক আছে। আর যদি এটা আনকাউন্টেবল হইতো, আগেরটা দেখো, ওই যে 95 নাম্বারটা দেখো, 95 নাম্বারটা খেয়াল করো। এটা এটা একটু ভালো করে মনোযোগ দাও, একই বিষয় আবার আমি রিপিট করব। বলছে যে মডার্ন ফার্মস আর মাস লার্জার দেন, দেখো, মডার্ন ফার্মস আর মাস লার্জার দেন। এখন খেয়াল করো, মডার্ন ফার্মস আর মাস লার্জার দেন ড্যাশ অফ ফরমার টাইমস। আচ্ছা, এই শব্দগুলো তোমাদের তোমাদের আর একটা সহজ বোঝাই। এই যে 97 নাম্বারটা আসুন, 97 নাম্বারটা, ওইটা ওটা ওইটা একটু কঠিন হবে ওই শব্দগুলোর সাথে দেখো, সিনারি তো বোঝো, মানে দৃশ্য, ধরো চট্টগ্রামের দৃশ্য, ঢাকার দৃশ্য, দৃশ্য তো বোঝো, মানে যেটা আর কি ফুটে ওঠে, পুরো প্রাকৃতিক দৃশ্য যেটা। তো এই দৃশ্যর বিষয়টা খেয়াল করো, দৃশ্যর বিষয়টা খেয়াল করো। জাস্ট বলছে যে দ্য সিনারিস অফ চট্টগ্রাম। তো দৃশ্য মানে এই সিনারিটা একটা আনকাউন্টেবল নাউন, এটার কখনো প্লুরাল হয় না। তো এই কারণে এ এবং বি নাম্বার এটা হবে না ভাই। সি এবং ডি এর মধ্যে খেয়াল করো কি পার্থক্য। দেখো, দ্য সিনারি অফ চট্টগ্রাম, ঠিক আছে, ইজ বেটার দেন, এখানে এই যে দ্যাট অফ না লিখে দ্য সিনারি অফ ঢাকা, বেসিক্যালি তুলনা হয়েছে দ্য সিনারি অফ চট্টগ্রাম ইজ বেটার দেন দ্য সিনারি অফ ঢাকা, মানে ঢাকার সিনারি থেকে চট্টগ্রামের সিনারি হচ্ছে বেটার। এইটা আসলে মূল কথা ছিল, দ্য সিনারি অফ চট্টগ্রাম ইজ বেটার দেন দ্য সিনারি অফ ঢাকা, ঠিক আছে। এইটা আসলে মূল কথা ছিল, দ্য সিনারি অফ চট্টগ্রাম ইজ বেটার দেন দ্য সিনারি অফ ঢাকা। এখন কথা হইতেছে, যেহেতু ওই যে একই নাউন রিপিট না করে, এই যে দা সিনারি আবার রিপিট না করে, দ্যাট অফ এবং দোস অফ বসে। এখন দ্যাট অফ কখন বসবে, যখন এই যে দা সিনারিটা কাউন্টেবল হবে, আনকাউন্টেবল হবে, তো আনকাউন্টেবল তো ছিল। আর দোস অফ কখন বসবে, যখন এই যে একই নাউনটা কাউন্টেবল হবে। দ্যাট অফ বসে আনকাউন্টের ক্ষেত্রে, আর দোস অফ বসে কাউন্টের ক্ষেত্রে। দোস অফ কার ক্ষেত্রে বসে, কাউন্টেবলের ক্ষেত্রে বসে দোস অফ, কাউন্টেবলের ক্ষেত্রে বসে দোস অফ। এটা মাথায় রাখতে হবে, মানে একই মূল কথা হইতেছে যে এখানে একই নাউন রিপিট না করে
দ্যাট অফ দোজ অফ বসানো হয়েছে, ঠিক আছে? রিপিট না করে, একই নাউন রিপিট না করে, ওকে? নাউনটা একই নাউনে রিপিট করা নাই, বুঝতে পারলে কি এটা? এখানে আরো উদাহরণ আমি তোমাদেরকে সলভ করবো। 101 নম্বর উদাহরণটা দেখো, দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার। এখানে খেয়াল করো, রোডটা কিন্তু কাউন্ট করা যায়, তাই না? এখন মানে ঢাকার রোডের সাথে দা রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দা রোডস অফ ঢাকা হইতো। এখন কথা হইতেছে সেটা না করে কি করছে, দেন এই যে দেখো এখানে একই যেহেতু এটা কাউন্টেবল গণা যায়, এখানে দোসাপ বসিয়েছে, আর ঢাকা ঢাকার জায়গায় থাকলো। বুঝতে পারলাম? মানে তুলনা করা হয়েছে এবং এবং ঢাকা রাজ্য এবং রাজশাহী রাস্তার সাথে। তো ঢাকা রাস্তা যেহেতু কাউন্টেবল, এই কারণে দোসাপ বসেছে, ঠিক আছে? এটা খুব জটিল বিষয় না। এখানে যে আর একটা রাজশাহী চাল আর দিনাজপুরের চালের একটা উদাহরণ ছিল, দিনাজপুরের চাল, আচ্ছা নাই ওইটা হয়তো বা এখানে অন্য কোথাও আমি দেখেছি। দেখো আর একটা উদাহরণ সলভ করায় দেই, 104 নাম্বারটা খেয়াল করো। এখানে দ্য স্ট্রিটস অফ ঢাকা ক্লিনার দেন রাজশাহী। আচ্ছা এখানেও খেয়াল করো, এখানে দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার দেন হবে না, তো কি হবে? স্ট্রিটস রাস্তা যেহেতু গণা যায়, তাহলে এখানে দেখো দ্য স্ট্রিটস অফ ঢাকা আর ক্লিনার দেন দ্য স্ট্রিটস অফ রাজশাহী হইতো। তো এইখানে স্ট্রিট যেহেতু গণা যায়, এখানে দোসাপ মানে ওই দ্য স্ট্রিটস এর পরিবর্তে দোসাপ বসানো হয়েছে। এই হচ্ছে বিষয়টা। এটা কি বুঝতে পারলা সবাই? বুঝতে পারলা কি? দ্যাট অফ দ্য সব ক্লিয়ার স্যার। জান্নাত থ্যাংক ইউ, মিলনকে ধন্যবাদ, কাঠগোলাপ ধন্যবাদ, আলমগীরকে ধন্যবাদ। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? ওকে। ইনডিফিনিট প্রোনাউন দেখো, যে সকল প্রোনাউন যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। মূল কথা, যেটা ইনডিফিনিট প্রোনাউন হবে না, সেটার বাংলা অর্থটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝাবে। ধরো ওয়ান, ওয়ান মানে যে কেউ। যে কেউ বলতে কি এখানে কে? নির্দিষ্ট কেউ, রহিম, করিম, যে কেউ। ধরো তোমার বাসায় কলিং বেল বাজাচ্ছে, তোমার মা বলবে কি যে দেখতো বাইরে কে এসেছে বা কেউ এসেছে মনে হয়। তো এই যে কেউ, এই বলতে কে, স্পেসিফিক কি কেউ? এভরিওয়ান, দেখো এই যে এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। প্রত্যেকে কি এখানে নির্দিষ্ট কেউ? এভরিবডি মানে প্রত্যেকে, এখানে কি নির্দিষ্ট কেউ? বোঝো কিন্তু, এভরিথিং মানে সবকিছু। সবকিছু বলতে কি? নির্দিষ্ট কিছু। খেয়াল করো, দেখো এই যে নাথিং মানে কিছু না, মেনি মানে অনেক। অনেক বলতে কাকে বোঝাচ্ছে? নির্দিষ্ট কাউকে না। মূল কথা হইতেছে যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাবে না, সেটাই ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে? অনির্দিষ্ট বোঝাবে, অনির্দিষ্ট, সবগুলো অনির্দিষ্ট। ইনডিফিনিট প্রোনাউনের কনসেপ্টটা সবসময় মনে রাখবে, এগুলো সবসময় অনির্দিষ্ট। তানজিনা থ্যাংক ইউ, আরিশা আফরোজ ক্লিয়ার, হাফসাকে ধন্যবাদ, হিয়ামনি ধন্যবাদ, রাকিব ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। যারা মন্তব্য করছে অনেক ধন্যবাদ তাদেরকে। মিলন শেখ বলছে ক্লিয়ার, তানজিনা আক্তার মিম বলছে ক্লিয়ার, ওকে। তাহলে এটা বুঝছো কি? ইনডিফিনিট প্রোনাউনের কনসেপ্টটা ওকে সবার কাছে? সবাই ওকে লিখো তো, যে ওকে ফর, ওকে ফর। সবাই যারা আছো লিখো যে ওকে ফর, ওকে ফর। যদি লিখা দেখো, এনি, এনিওয়ান, সামওয়ান, এগুলোকে কি বলবো? ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে? সো 4 নাম্বার ওকে। আচ্ছা এরপরে দেখো, ওয়ান অফ, নান অফ, এভরি অফ, এনি অফ, সামওয়ান অফ, এগুলো এর পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। এই নিয়ম আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াবোই। তো তারপরে এখানে যেহেতু ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সোহেল, ধন্যবাদ, তানজিনাকে ধন্যবাদ, হাফসাকে ধন্যবাদ, কমেন্ট যারা করছে তাদেরকে ধন্যবাদ। বুঝলা কিনা ভাই? এইটা আমাদের জন্য দরকারি নাকি? রাকিবকে ধন্যবাদ। দেখো আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, ওয়ান অফ, দেখো ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরি ওয়ান অফ, এনি অফ, এই যে এগুলো সবগুলোর ওয়ান, নান, এভরিওয়ান, হোয়াটএভার যেগুলোই থাক, তারপরে যদি অফ থাকে তাহলে তারপরে নাউনটা প্লুরাল হবে। ধরো আমি ধরলাম ওয়ান অফ, ঠিক আছে? ওয়ান অফ এর পরে যে নাউনটা বসাবা সেই নাউনটা হবে প্লুরাল। সেই নাউনটা হবে কি? প্লুরাল, প্লুরাল। ওয়ান অফ এর পরে যে নাউনটা বসাবে সেই নাউনটা হবে প্লুরাল, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে। ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে ভাই, ওই নাউনটা হবে প্লুরাল। ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে ওই নাউনটা হবে প্লুরাল। ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে সেই নাউনটা হবে প্লুরাল, ঠিক আছে? এইটা মাথায় রাখবা। আর ভার্বটা হবে সিঙ্গুলার, তারপর ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে? শুধু ওয়ান অফ না, এই ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরি ওয়ান অফ, এনি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এগুলো পরে নাউন প্লুরাল আর ভার্ব সিঙ্গুলার। নাউন প্লুরাল, সিঙ্গুলার ভার্ব, নাউন প্লুরাল, সিঙ্গুলার ভার্ব, নাউন প্লুরাল, সিঙ্গুলার ভার্ব। এটা এতটুকু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এতটুকু মাথায় রাখতে হবে, ওকে? সো চলো এখানে খেয়াল করি, আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। এই যে ওয়ান অফ মাই আঙ্কেল, দেখো ওয়ান অফ এর পরে দেখো মাই আঙ্কেলস, মানে আমার চাচাদের মধ্যে একজন হচ্ছে লয়ার। তো এই যে আঙ্কেল নাউনটা প্লুরাল হয়েছে কিনা, আঙ্কেলস ভার্বটা ইজ সিঙ্গুলার হয়েছে কিনা খেয়াল করো কিন্তু। 108 নম্বর এমসিকিউটা যদি বোঝো, দেখো অন্যতম প্রিয় একটি ফল হচ্ছে আম। তো এখানে খেয়াল করো,
ওয়ান অফ অন্যতম মানে অনেকের মধ্যে, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস। এই দেখো ওয়ান অফ এর পরে যে একটাই নাউন এখানে আছে ফ্রুটস, ফ্রুটসটা প্লুরাল হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ইজ বসছে, তাহলে এগুলোর পরে কি নাউন, না তোমার নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এইটা কি বুঝলা? 109 নাম্বার এমসিকিউটা দেখো, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, দেখো গার্লস গার্লস খেয়াল করো, দেখো নাউন প্লুরাল ভার্ব হ্যাজ কাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমরা ভাই বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট, বি নাম্বারটা কেন হয় নাই? কারণ এখানে গার্ল সিঙ্গুলার ছিল, এই কারণে সি তো হবে না, প্লুরাল তো হবে না, ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, এটা একটা বিষয়। ক্লিয়ার কিনা? 109 পর্যন্ত সবার ওকে কিনা? হ্যাঁ রাকিব ধন্যবাদ। 109 পর্যন্ত সবার ওকে কিনা একটু আমাকে জানাবা যে ওকেও 109, সবাই একটু কমেন্ট করবা যে ওকে 109, 109 পর্যন্ত সবার এই নিয়মটা ওকে কিনা। ঠিক আছে, আখিকে ধন্যবাদ, জান্নাত ইয়াসমিন আখি, আহসান হাবিবকে ধন্যবাদ, ওমর ফারুক ধন্যবাদ, ফাইমা ঠিক আছে, মিতু আহমেদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, তানজিনা আক্তার মিমকে ধন্যবাদ। হ্যাঁ ওকে, রাকিব বলছে যে ওকে 109, রাকিব অনেক ধন্যবাদ। কারণ এই পর্যন্ত ওকে হলে আমরা নেক্সটে যাব, নেক্সট 109 হাফসাও বলছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট নিয়মে যাব। নেক্সট নিয়মের বিষয়টি কি, ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে এটার পসেসিভ কেস ওয়ান্স হবে। এটা মাথায় রাখবো, ওয়ান বাক্যের সাবজেক্ট থাকলে পসেসিভ কেস শব্দটা সবসময় ওয়ান্স হবে। ঠিক আছে? আর ওয়ান অফ দ্য নিয়মটা প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এটা আমরা জানি। ওয়ান অফ এর বিষয়টা আলাদা, প্লুরাল নাউন এবং হিজ বা হার বসে, তো ওইটা আলাদা বিষয়। ওয়ান বাক্যের সাবজেক্ট হলে কি সেটা কি হবে সেটা দেখো। ওয়ান অফ যদি, দেখো এটা কিন্তু আলাদা বিষয়, ওয়ান অফ দা আলাদা বিষয়, আবার ওয়ান আলাদা বিষয়, ওয়ান অফ দা আলাদা বিষয়, ওয়ান কিন্তু আলাদা বিষয়। ঠিক আছে, ওয়ান অফ দা আলাদা বিষয় আর ওয়ান কিন্তু আলাদা বিষয়, ওয়ান অফ দা আলাদা বিষয় আর ওয়ান আলাদা বিষয়। শুধু ওয়ান, দেখো ওয়ান এর পর সরাসরি যদি ভার্ব থাকে তাহলে এটার পসেসিভ হবে ওয়ান্স, এই যে এইটা হবে পসেসিভ। ঠিক আছে, ওয়ান বাক্যের সাবজেক্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়ান, এই ওয়ান যদি বাক্যের, হ্যাঁ থ্যাংক ইউ কাঠগোলা ফাহিমা জান্নাত আখি ধন্যবাদ, যারা কমেন্ট করছো ধন্যবাদ। ওকে 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 থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ওয়ান বাক্যের সাবজেক্ট যদি হয়, বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, তাহলে খেয়াল করো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, তাহলে খেয়াল করো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে এটা পসেসিভ হবে ওয়ান্স। বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে এটার পসেসিভ কি হবে? ওয়ান্স। এইখানে খেয়াল করো নিয়মটা, এই যে এই কারণে ওয়ান হয়েছে। আর ওয়ান অফ দা থাকলে হিজ অথবা হার, সেটা আলাদা বিষয়। যে ওয়ান শুড, এখানে এই যে ওয়ান্স কারেক্ট উত্তর, ওয়ান শুড নট গিভ ওয়ান্স অপিনিয়ন আনআস্কড, এরকম অনেক বাক্য আছে। এই যে ওয়ান যখনই থাকবে বাক্যে তাহলে হবে ওয়ান্স কারেক্ট উত্তর, ওয়ান থাকলেই ওয়ান্স কারেক্ট। এই যে ওয়ান আছে ওয়ান্স কারেক্ট উত্তর, বাক্যের সাবজেক্ট ওয়ান আছে ওয়ান্স কারেক্ট উত্তর, বাক্যের সাবজেক্ট যখনই দেখবো ওয়ান আছে তাহলে ওয়ান্স কারেক্ট উত্তর। ঠিক আছে, বাট ওয়ান অফ দা থাকলে হিজ অথবা হার, ওয়ান অফ দা থাকলে হিজ অথবা হার, ওয়ান অফ দা থাকলে কিন্তু হিজ অথবা হার। এইটা কিন্তু খুব মাথায় রাখার বিষয়। ওয়ান অফ দা থাকলে কি হিজ অথবা হার, ওয়ান অফ দা থাকলে হিজ অথবা হার বসবে, বাট ওয়ান থাকলে এই 124 পর্যন্ত আমাকে একটু বলো যে 124 পর্যন্ত নিয়ম বুঝতে পেরেছো কিনা? 124 পর্যন্ত বুঝতে পেরেছো কিনা জানাও আমাকে। 124 পর্যন্ত বুঝতে পেরেছো? গ্রামারের সবচেয়ে সহজ রুলস হচ্ছে এইটা। হ্যাঁ, গ্রামারের সবচেয়ে সহজ রুল এইটা। এরপরে খেয়াল করো, ওয়ান অফ, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি। দেখো নোবডি, এ পারসন অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হলে পজিটিভটি সিঙ্গুলার হবে হিজ বা হার। এগুলো যদি বাক্যের সাবজেক্ট, যে ওয়ান অফ, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, মূল কথা ওয়ান বাদে বাকি যেগুলো আছে সেগুলো বাক্যের সাবজেক্ট হলে হিজ অথবা হার বসবে। এভরিওয়ান শুড রেসপেক্ট, দেখো হিজ প্যারেন্টস কারেক্ট উত্তর। দেখো এ স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট, তো এ স্টুডেন্ট আছে যেহেতু তাহলে কি হবে? স্টুডেন্টের জন্য হিজ বসানো হবে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তো এটা খুব একটা জটিল বিষয় না, খুব একটা জটিল বিষয় না, আশা করছি যে এটা বুঝতে পারলাম। আচ্ছা 124 পর্যন্ত সবাই বলছে ওকে। দেখো 126 নাম্বার পর্যন্ত, 126 ওকে কিনা নাম্বার দিয়ে বলবা। জান্নাত থ্যাংক ইউ, মিলনকে ধন্যবাদ, কাঠগোলাপকে ধন্যবাদ, হাফসাকে ধন্যবাদ, ওকে 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 ধন্যবাদ, ওকে ধন্যবাদ, ওকে 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 এ পর্যন্ত ধন্যবাদ। ওকে ঠিক আছে, আমরা নেক্সট ইন্ট্রোগেটিভ প্রোনাউনের বিষয়টা আসো। ইন্ট্রোগেটিভ প্রোনাউনের বিষয়টা দেখো, খেয়াল করো। ইন্ট্রোগেটিভ যে সকল প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, মানে সকল ডাব্লিউএস গুলো সাধারণত ইন্ট্রোগেটিভ, যেমন হু, হুম, হু, সুইস, হোয়াট, এগুলো ইন্ট্রোগেটিভ। বাট এইখানে একটা কাহিনী আছে ভাই। ইন্ট্রোগেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য, ইন্ট্রোগেটিভের প্রোনাউনের বাক্যের শুরুতে বসে। এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবা। ইন্ট্রোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে, খেয়াল করো। ইন্ট্রোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে, 1 নম্বর। এরপর দেখো এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ থাকে না।
এগুলো কিন্তু খালি খেয়াল করো, আমি বোঝাবো। দুটি সেন্টেন্সকে যুক্ত করে না। ইন্ট্রোগেটিভ প্রোনাউন কি প্রোনাউন, ডাব্লিউ এ যখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে সে কিন্তু কখনো দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে না। এগুলো কিন্তু বোঝো, ইন্ট্রোগেটিভ কখনো দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে না, ইন্ট্রোগেটিভ কখনো দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে না, এটা কিন্তু বোঝো। তা ইহার পরে অক্সিলারি, দেখো ইহার পরে অক্সিলারি ভার্ব বসে হু ব্যতীত, হু ছাড়া, হু এর নিয়মটা একটু ডিফারেন্ট, বাট এর পরে মানে ইন্ট্রোগেটিভের পরে সাধারণত অক্সিলারি, আর বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন বসবে, সর্বদা সিম্পল সেন্টেন্স গঠন করে। ঠিক আছে, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা সিম্পল সেন্টেন্স অবশ্যই গঠন করবে, যদি না করে সেটা আর ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে না ভাই, ইন্ট্রোগেটিভ সেটা রিলেটিভ হয়ে যাবে। তো ইন দেখো আগে সেটা কিভাবে, সেটা কিভাবে আমরা জাস্ট একটু খেয়াল করি জাস্ট, যে হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, এটা একটা সিম্পল সেন্টেন্স কিনা? নিয়ম অনুযায়ী খেয়াল করো তো, বাক্যের শুরুতে হুম বসছে কিনা, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসার কথা বসছে কিনা। এক নাম্বারটা মানছে শর্ত, এক নাম্বার শর্ত মানছে, এক নাম্বার শর্ত ক্লিয়ার। ঠিক আছে, সেকেন্ডলি কি, এই যে দুই নাম্বার এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট, আগে তো কিছুই নাই, তাহলে অ্যান্টিসিডেন্ট থাকার উপর, এটা কি দেখো দুটো সেন্টেন্স, একটাই বাক্য, দুইটা সেন্টেন্সকে কেন যুক্ত? এরপরে অক্সিলারি ভার্ব বসে, দেখো অক্সিলারি ভার্ব কিন্তু ডিড বসছে। ঠিক আছে, বাক্যের শেষে এই যে প্রশ্ন আছে, ইন্ট্রোগেশন আছে, তারপরে এটা সিম্পল সেন্টেন্স, দেখো এটা সিম্পল সেন্টেন্স কিন্তু, সো এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, হুমটা এখানে ইন্ট্রোগেটিভ। সো এইটা হচ্ছে বিষয়, এইভাবে করে জাস্ট রুলস গুলো ব্যাখ্যা করে 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 করে। আচ্ছা, এটা কি বুঝলা কিনা আমাকে একটু জানাও, এই নিয়মটা বুঝলা কিনা? 127 127 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। এরপরে আসো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি দেখো, 127 ক্লিয়ার হলে আমাকে জানাও। যে সকল প্রোনাউন দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক, এখানে মাথায় রাখবা, ধরো একটা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, এই যে বিয়ে যে হয়, ধরো ছেলে আর মেয়ে, এই দুইজনের বিয়ে হওয়ার জন্য কার দরকার হয়? দরকার হয় মাধ্যমের, রাইট? তাহলে এই ছেলে মেয়ের বিয়ে হওয়ার জন্য দরকার হয় মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আর এই ছেলেটা হচ্ছে একটা বাক্য বা ক্লোজ, মেয়েটা হচ্ছে একটা বাক্য বা একটা ক্লোজ, তো দুইটা ক্লোজকে একত্রিত করে যে সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, সো দুইটা ক্লোজকে একত্র করে যে সে হচ্ছে, হাফসাকে ধন্যবাদ, মিলন ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, রাকিবকে ধন্যবাদ। ওকে, তাহলে দেখো দুইটা, দেখো আমরা যে সকল প্রোনাউন দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, হু, হুম, হুজ, হুইজ, হট, দ্যাট ইত্যাদি রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসে, ওইটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন কি বসে বাক্যের শুরুতে, এটা কি বসে মাঝে, এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, কিন্তু প্রথমে বসলে ইহার অ্যান্টিসিডেন্ট থাকবে না, এটা আমি দেখাবো। বাক্যের শেষে ফুল স্টপ হয়, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউনের শেষে কোশ্চেন মার্ক বসে, দুটো ক্লোজকে যুক্ত করে বিধায় এটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে রিলেটিভ প্রোনাউন কি, যে নিচের কোনটা, সকল ডাব্লিউএস এর রিলেটিভ প্রোনাউন, তার মধ্যে দ্যাট রিলেটিভ প্রোনাউনও হয়, কিন্তু রিলেটিভ কখন? যখন দুইটা বাক্যকে একসাথে করবে, বোঝো, কিন্তু দুইটা বাক্যকে একসাথে করবে। 129 নাম্বার দেখো, হু, হার্ট, হুইস, এগুলো কি রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এখন এগুলো ঠিক আছে, এগুলো কমন কোশ্চেন গুলো না করে আনকমন প্রশ্ন। 131 নাম্বার প্রশ্ন আমরা খেয়াল করবো, আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস। এখানে শর্তগুলো মিলাই আমরা, ওপরে যে শর্তগুলো পড়লা 131 নাম্বারে আমি তোমাদেরকে সব শর্ত মিলাই দিব। এক নাম্বার শর্ত কি, রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসে, দেখো মাঝে হু বসছে কিনা, বসেছে, রাইট? তারপরে 2 নাম্বার শর্ত কি, ইয়ার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট মানে ওর পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকবে, আছে কি? এই যে নাউন বা প্রোনাউন আছে, দা ম্যান একটা অ্যান্টিসিডেন্ট, এটাকে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, তো এই যে দা ম্যান আছে না। তারপর 3 নাম্বার শর্ত কি, যে বাক্যের শেষে ফুল স্টপ, এটাও আছে। 4 নাম্বার অক্সিলারি ভার্ব, এখন যদি এটা ইন্ট্রোগেটিভ হইতো, দেখো যদি অক্সিলারি ভার্ব থাকলে এটা তখন, এটা কোন দেখার, এখানে কোশ্চেন মার্ক সব সময় ওই ধরনের ইমবেডেড সেন্টেন্সে বেসিক্যালি এই ধরনের বিষয়টা হয়ে থাকে। এই নিয়মটার মধ্যে এটা দরকার হয় না, এখানে পরেরটার দরকার হয়েছে, যেটা সবসময় কমপ্লেক্স। অবশ্যই এখানে দেখো দুইটা বাক্যকে যুক্ত করছে, এটা আর সিম্পলে নাই, এটা কমপ্লেক্স, ডাব্লিউএস দ্বারা যুক্ত হলে সে বাক্য কমপ্লেক্স হবে, তার দুইটা বাক্য যেহেতু আছে। ঠিক আছে, তো এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, সো এইটা একটা বিষয়। আর রিলেটিভ প্রোনাউন দেখো, আই নো দ্য ম্যান হ্যাজ ডান দিস, এখানে দ্য ম্যান কিন্তু সাবজেক্ট। ঠিক আছে, দ্য ম্যান হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তো এই যে দুইটা বাক্য, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুইটা বাক্যকে একসাথে করছে কি, এই হু, এই দুইটা বাক্যের মধ্যে রিলেশন তৈরি করছে, এখানে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। 131 নাম্বার, হ্যাঁ, ঘটক ফয়সাল, আহ
ওকে জান্নাত ধন্যবাদ। তানজিনা মিম ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো, 131 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা? আনাস ধন্যবাদ, আশরাফুল আনাস, রবিউলকে ধন্যবাদ, মিলন। ওকে সবার, তানজিনা একটা মিম এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা ভাই? 131 রিলেটিভ, হ্যাঁ রিলেটিভ প্রোনাউনে তো হবে, আমি তো সেটাই বলছি ভাই, রিলেটিভ প্রোনাউনে হবে, আমি রিলেটিভ প্রোনাউনে হবে সেটাই। আচ্ছা এরকম 132 নাম্বারটাও খেয়াল করো, একই বিষয় একই বিষয়। 132 দেখো, এই যে এইখানে এইখানে আই নো দা গার্ল, এই হুটা মানে কি জানো? এই আই নো দা গার্ল, এই হুটা যদি বাদ যায় না তাহলে বাক্যটা এরকম হবে, আই নো দা গার্ল এর কাছে ফুল স্টপ, তারপরে শি টার্ন আপ দিস মিটিং। শি বলতে কে? ওই দা গার্লটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? শি বলতে দা গার্লটাকে বোঝাচ্ছে, দা গার্লটাকে বোঝাচ্ছে, তাহলে তখন দুইটা বাক্য থাকে না? তো সেই দুইটা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করার জন্য কি করছে, এই রিলেটিভ প্রোনাউন হুটাকে নিয়ে আসছে, যেটা এই বাক্য আর এই বাক্য দুই বাক্যকে একসাথে করছে। বুঝতে পারলাম? যে আই নো দ্য গার্ল হু টার্নড আপ দিস মিটিং, এটাকে একসাথে করছে। ওকে, এরকম 133 নাম্বারটা দেখো, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এইখানে বেসিক্যালি ছিল যে ইট ইজ আই, তারপরে যে আই অ্যাম টু ব্লেম, ঠিক আছে? বাট এই হুটা যখন নিয়ে আসছি তখন একটা আই এর কাজ, দুইটা আই, হুটা আরো একটা আই এর কাজ করে দিছে। এই যে একটা বাক্য, এই যে একটা, দুইটা বাক্য, দুইটা বাক্য দেখো দুইটা বাক্যের মাঝে বসছে। তো মূল কথা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন দুইটা বাক্যকে একসাথে করে, এই কারণে এটা রিলেশন তৈরি করে দুইটা বাক্যের মধ্যে, রিলেশন। সিরাজুম মনিরা আসতে দেরি হয়ে গেছে। ওকে হাফসা ইয়ামনি, এইটা বুঝলা কিনা? এই রিলেটিভ প্রোনাউনের কনসেপ্ট কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আবার আমি পড়াবো, এখানে যদি ক্লিয়ার হয় তাহলে এই যে চকচক করলে শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটাও কিন্তু এইটাও কিন্তু আহ, এটা মানে কমপ্লেক্স সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন আছে দ্যাট, ঠিক আছে? তো আশা করছি এই যে দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, এটাও রিলেটিভ প্রোনাউন আছে। সো আশা করছি যে 136 পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। 134, 35, 135 পর্যন্ত দেখো তো, 135 নম্বর পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে আহসান হাবিব, রাকিব, থ্যাংক ইউ ভাইয়া। ওকে 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 135 পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। ওকে আমরা নেক্সট, অস্পষ্টতা এর রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে, এটা এটা ভালো কথা। অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসে, আর হু না থাকলে দ্যাট ব্যবহার হয়। আচ্ছা এখানে আরো একটা কথা বলা দরকার, হুইসও বসতে পারে, হুইসও ব্যবহার করতে হতে পারে। মনে রাখবা অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে হু বসে, আর ব্যক্তিবাচক না হলে হুইস বা দ্যাট বসে। ব্যক্তিবাচক না হলে এটা কি বিষয়? এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বলতে রিলেটিভ প্রোনাউনটাকে খোঁজো। এই বাক্যের রিলেটিভ প্রোনাউন কি দেখো, দ্য বয় হু স্নাচড মাই হ্যান্ড ব্যাগ ওয়াজ শর্ট। এইখানে এই বাক্যে এটা বোঝানোটা মুশকিল। দেখো আমি এই বাক্যে এটা বোঝানো যায়, সরি আছে বোঝানো যাবে, দেখো বোঝানো যাবে। দেখো দ্য বয় হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ ওয়াজ শর্ট, এখানে খেয়াল করো তো এইখানে হুটা কেন হয়েছে জানো? এই দ্য বয় আগে আছে, তো এই যে রিলেটিভ প্রোনাউন হিসাবে সাধারণত হু কেন বসছে? এই বয়টাকে, বয়টা ব্যক্তি, এখানে যদি দা বয় না থাকে, ধরো দা পেন থাকতো, ধরো এখানে দা বয় না থেকে দা পেন থাকতো, তাহলে এখানে কিন্তু হুইজ বা দ্যাট বসতো। বিষয়টা বুঝতে পারলা? রিলেটিভ প্রোনাউন কি বসবে সেটা নির্ভর করে রিলেটিভ প্রোনাউনের আগে, ইমিডিয়েট আগে যে ব্যক্তি আছে নাকি বস্তু আছে, ঠিক আছে? ব্যক্তি থাকলে বসে হু, আর ব্যক্তি বস্তু থাকলে হুইজ বা দ্যাট। এটাও কিন্তু মাথায় রাখার বিষয়। এই ধরনের অনেক প্রশ্ন প্রচুর আসে, এই যে দেখো এই প্রশ্নগুলো বিভিন্ন বার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বিসিএস আসছে অনেক। মিথু, স্পিড অনেক বেশি, স্পিড বেশি না হলে ভাই এটা তো শেষ করা যাবে না। তোমরা কি চাচ্ছ, অনেক ধীরে কথা বলা? তোমরা বুঝতে না পারলে আমারে বলবা। আমার কথা হচ্ছে ভাই, মিথু আহমেদ, তোমরা বুঝতে না পারলে আমাকে বলবা, আর তোমার যদি মনে হয় যে আমি বেশি জোরে বলছি তাহলে তুমি রেকর্ড ক্লাস করে ফেলবা, ঠিক আছে? ধীরে কথা বললে এটা শেষ করা যাবে না ভাই, অনেক রুলস আছে। আমি প্রোনাউনে যদি 4 দিন পড়াই তাহলে তো সমস্যা ভাই। তুমি তোমার যার কাছে ইজি লাগতেছে সে, তার জন্য শুধু না, এটা সবার জন্য ভাই। দ্য ম্যান ওয়াজ টল হু কেম, দেখো এখানে সি নাম্বার কারেক্ট হতো, দ্য ম্যান হু, এই যে হুটা কেন বসছে? দ্য ম্যান এর কারণে। সো এটা কমন একটা রুলস, আশা করছি বুঝতে পারবা, এটা বুঝতে পারবা, ঠিক আছে? এখানে বাক্য কিন্তু এই যে দ্য ম্যান ওয়াজ টল, এইটা একটা বাক্য, আর দ্য ম্যান কেম টু মাই অফিস, এইটা একটা বাক্য। সেটাকে রিলেটিভ প্রোনাউন দিয়ে এরকম ছেঁড়া বেড়া করা হয়েছে। আচ্ছা রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব সাধারণত তার পূর্বের অ্যান্টিসিডেন্ট বা নাউন প্রোনাউন বা নাম্বার ও পার্সন অনুযায়ী বসে। এইখানে খেয়াল করো, এইগুলো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের রুলস আসলে ভাই এইখানে দিয়ে করে ফেলছে ঝামেলা। এগুলো এগুলো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের রুলস
এগুলো আসলে এখানে দিয়ে আমার জন্য করছে চাপ। প্রোনাউনে এত রুলস পড়ানোর দরকার আছে? ইট ইজ ইউ হু আর টু ব্লেম। এখানে খেয়াল করো এই আরটা কেন বসছে জানো? এই যে এই তোমরা তো সবাই মনে করো যে হু এর সাথে ইজ বসে, বাট এখানে হু এই যে যখন রিলেটিভ প্রোনাউন থাকবে তখন তার আগের অ্যান্টিসিডেন্ট মানে এই যে ইউ, ইউ অনুযায়ী ভার্বটা হয়, ইউ এর কারণে আর বসছে। এই যে ইট ইজ শি, এখানে শি এর কারণে হ্যাজ বসছে, হু এর কারণে না। এখানে যদি শি না থাকতে ইউ থাকতো তাহলে এখানে আবার হ্যাভ হয়ে যাইতো, হ্যাজ হইতো না। তাহলে শি এর কারণে। তাহলে মনে রাখবেন যে রিলেটিভ প্রোনাউন কোনো বাক্যে যদি দেখো, রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট মানে আগে যে নাউন বা প্রোনাউন থাকবে সেইটা অনুযায়ী ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো চলো এই যে 142 নম্বর কোশ্চেনটা দেখো, তোমরা এটা ওকে কি না একটু আমাকে বলবা। দেখো যে এই যে উত্তর, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এখানে আই এর কারণে অ্যাম বসছে, ঠিক আছে, হু এর কারণে না। এটা মাথায় রাখবা। অনেকে হু যারা হু এর কারণে বসাবে তারা ইজ বসাবে, বাট এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা ওকে কিনা বলবা। 142 নাম্বারটা ঠিক বুঝছো কিনা, 142 নাম্বারটা ক্লিয়ার কিনা বলবা। এরপরে দেখো গ্যাপের পরে ভার্ব থাকলে, গ্যাপের পূর্বে পার্সন ব্যক্তি থাকলে গ্যাপে হু বসে, কিন্তু গ্যাপের পূর্বে থিং বা অ্যানিমাল থাকলে গ্যাপে হুইজ বা দ্যাট বসে। অর্থাৎ ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন কখনো ভার্ব, ভার্বের সাবজেক্ট হলে তো অবশ্যই হু হবে। আচ্ছা, কিছু বুঝলাম না নাকি? কিচ্ছু বোঝা লাগবে না, প্রথমে গ্যাপ খোঁজো। প্রথমে খুঁজবো আমরা কি, গ্যাপ খুঁজবো। গ্যাপ খুঁজবো, দেখো তো 143 নাম্বারে এই যে গ্যাপ খুঁজছি, কি বলছে যে গ্যাপের পূর্বে। আচ্ছা, গ্যাপের পূর্বে মানে কি, গ্যাপের আগে। গ্যাপের আগে খেয়াল করো, গ্যাপের পূর্বে মানে হচ্ছে কি গ্যাপের আগে। এই যে গ্যাপ আমরা খুঁজলাম, গ্যাপের ঠিক আগে খেয়াল করো, গ্যাপের আগে কি ব্যক্তি আছে না বস্তু আছে? স্টোরিজটা কি, গল্পগুলো, গল্পগুলো কি ব্যক্তি না বস্তু? থিং, বস্তু বলা যায় না আসলে, থিং আর কি, থিং অর অ্যানিমাল হোয়াট এভার। তো স্টোরিজ আসলে মানে থিং একটা, রাইট? এই কারণে এখানে বসবে হুইজ বা দ্যাট। এখন এখানে হুইজ বা দ্যাট এর যে কোনো একটা দেখো খোঁজো, অপশনে হুইজ নাই তাহলে দ্যাট কারেক্ট উত্তর। 144 নাম্বার খেয়াল করো, দ্য রেজিস্টার্ড পার্সেল। পার্সেল মানে বোঝো কিন্তু ওই যে টোপলা, হ্যাঁ, যে বস্তা আর কি, কোনো কিছু হইতে পারে এরকম। দ্য রেজিস্টার্ড পার্সেল, দ্য রেজিস্টার্ড পার্সেল এটা কিন্তু একটা বস্তু। তাহলে গ্যাপের পূর্বে বস্তু আছে, তাহলে কি হুইজ বা দ্যাট, তাহলে হুইজ কারেক্ট উত্তর। হুইজ কারেক্ট উত্তর, দ্যাট নাই যেহেতু, হুইজ বা দ্যাট। কারণ এই গ্যাপের আগে যদি ব্যক্তি থাকে তাহলে হু বসবে, যদি ব্যক্তি না থাকলে হুইজ। এই 145 নাম্বার খেয়াল করো, 145 নাম্বার খেয়াল করো, 145 নাম্বার খেয়াল করতে গ্যাপের আগে কি আছে, মি ব্যক্তি না, তাহলে বসবে হু, হু টোল্ড ইউ, এটা কারেক্ট উত্তর। 147 নাম্বার দেখো, দিস ইজ দ্য পারসন, দেখো গ্যাপের আগে কি আছে, ব্যক্তি আছে, তাহলে এখানে বসবে কি, হু বসবে। বুঝতে পারলা কি 147 পর্যন্ত ক্লিয়ার কিনা? 147 ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কমেন্টে, যে 147 ওকে লিখো। 100 ক্লিয়ার, হ্যাঁ। মনিরা খানম ইভা বলছে ক্লিয়ার, মিলন মামুন হাসান ধন্যবাদ ক্লিয়ার, তানজিন আহসান হাবিব, রাকিব বলছে ক্লিয়ার, হাফসা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ, হিয়ামনি বলছে ক্লিয়ার। আচ্ছা, ওকে, আমরা পরবর্তীতে দেখি। এখানে বলছে যে গ্যাপের পরে ভার্ব থাকলে আর গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে গ্যাপে হু এবার বসবে। এটা বোঝো কিন্তু, ইউ ক্যান ডিসকাস উইথ দ্য ইস্যু। এখানে আগে আগে কি পার্সন ছিল না? যে গ্যাপের আগে ব্যক্তি ছিল না? এখানে কি আছে পার্সন, ব্যক্তি বা বস্তু কিছু আছে? কিচ্ছু নাই, ব্যক্তি বস্তু কিছু নাই, তাহলে এখানে হু এবার বসাতে হবে। এখানে ব্যক্তি বস্তু যদি কিচ্ছু না থাকে, দেখো যে গিভ, গিভ দ্য ক্লোথস টু ড্যাশ, এখানে কাকে, যার কাপড়গুলো দরকার তাকে দাও। এখন হু এবার বলতে যে তাকেই। তো এখানে কথা হইতেছে, যদি গ্যাপের পূর্বে কোনো ব্যক্তি বস্তু কিছু না থাকে, ভাই গ্যাপের পূর্বে না থাকলে হু এবার বসাবা। ঠিক আছে, আর গ্যাপের পূর্বে ব্যক্তি বস্তু থাকলে তো ব্যক্তি থাকলে হু, আর বস্তু থাকলে হুইজ বা দ্যাট। এটা বুঝতে পারলে কি? 151 নাম্বারটা খেয়াল করো, এই যে গিভ দা ওয়ার্ক টু, টু এই যে টু এর পর এখানে গ্যাপ দিবে, হু এভার লুক, লুকস আইডল। ঠিক আছে, সো এইটা এটা বুঝতো কি? মূল কথাটা কি, মূল কথাটা কি? মূল কথাটা হইতেছে, মূল কথাটি কি, যে গ্যাপের পূর্বে ব্যক্তিবস্তু না থাকলে 147 অনেক হ্যাঁ 147 অনেক ইজি মনে হবে। ঠিক আছে, 151 পর্যন্ত, 151 পর্যন্ত ওকে কিনা? 151 ওকে লিখো, জাস্ট 151 ওকে লিখো। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে দুই ক্লোজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকলে, দুই ক্লোজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকলে অ্যান্টিসিডেন্টিভ পার্সন হলে গ্যাপে হুম বসে। ক্লোজ থাকবে কয়টা ভাই? দুইটা। গ্যাপের পরে কি থাকবে? নাউন থাকবে। নাউন বা প্রোনাউন থাকলে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করবা, অ্যান্টিসিডেন্টিভ পার্সন হলে গ্যাপে বসবে হুম, কিন্তু অ্যাডিশন থিং হলে গ্যাপে বসবে হুইজ বা দ্যাট। কিন্তু তিন ক্লোজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে সাবজেক্ট সে, নো, দ্য, থিং, ওয়ান্ট, কনসিডার, বিলিভ ইত্যাদি থাকলে ক্লোজ থাকে, তাহলে উক্ত ক্লোজের সাবজেক্ট ভার্বটি বা বাদ দেওয়ার পরে ভার্ব থাকলে গ্যাপে হু, এবং নাউন বা প্রোনাউন থাকলে হুম। আচ্ছা, এইটা অনেক ক্যাচালেন নাকি? প্রথমে একটা একটা বিষয় বুঝো। প্রথমে 1 নাম্বারটা খেয়াল করো,
এক নাম্বার বিষয়টা আই হ্যাভ রিড দ্য বুক, খেয়াল করো আই হ্যাভ রিড দ্য বুক, এখানে কি আছে, গ্যাপ আছে, রাইট? গ্যাপের পরে কি একটা সাবজেক্ট আছে না? আগের বাক্যগুলোতে গ্যাপের পরে সরাসরি ভার্ব ছিল, এখানে গ্যাপের পরে সাবজেক্ট আছে, আর গ্যাপের আগে আবার বস্তুবাচক কিছু আছে। তো বস্তুবাচক থাকলে হুইজ বা দ্যাট হবে, বস্তুবাচক থাকলে কি হবে, হুইজ বা দ্যাট হবে। গ্যাপের পূর্বে যদি বস্তুবাচক কিছু থাকে আর তারপরে যদি সাবজেক্ট থাকে তাহলে হুইজ বা দ্যাট কারেক্ট উত্তর। ঠিক আছে, এইটা দ্যাট কারেক্ট উত্তর। এখন খেয়াল করো এইখানে 153 নম্বরে ক্যাসালটা লাগছে, ইট ওয়াজ আই, দেখো গ্যাপ আছে, গ্যাপের পরেও সাবজেক্ট আছে, গ্যাপের আগেও আবার তোমার একটা ব্যক্তিবাচক তোমার আছে। ঠিক আছে, সো এইখানে খেয়াল করো, এইখানে কি বসবে, এখানে হু বসালে কিন্তু গোল্লা, একে দুইটা শূন্য। কেন? এখানে নিয়মটা কি, এই যে গ্যাপের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে হুম বসাইতে হবে। ঠিক আছে, আগে যদি ব্যক্তিবাচক থাকে পরেও যদি গ্যাপের পরে সাবজেক্ট ব্যক্তিবাচক থাকে তাহলে বসাবা হুম, এই কারণে এখানে হুম। এইখানে 154 নম্বর, দিস ইজ দ্য পেন, দেখো দিস ইজ দ্য পেন, এখন দেখো পেন যেহেতু বস্তুবাচক আর পরে যদি আবার একটা সাবজেক্ট আছে তাহলে হুইজ বসাবা, এইটা হইতেছে এখানের ক্যাচাল ভাই। এইটা বুঝতে পারলা কিনা বলো, এটা বুঝতে পারলা কিনা, 154 পর্যন্ত ক্লিয়ার কিনা, 154 পর্যন্ত ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলো, 154 পর্যন্ত ক্লিয়ার কিনা, এখানের ক্যাচাল হচ্ছে এটা, 154 পর্যন্ত ক্লিয়ার কিনা, 154। এই যে 155 তো একই বিষয় ঘটছে, যে আই মেট এ পারসন আই নেভার স আর্লিয়ার, দেখো এখানে আগে ব্যক্তিবাচক আছে, এই কারণে তোমাকে হু অথবা হুমের মধ্যে একটা চিন্তা করতে হবে। এখন হু বা হুম বসবে কিভাবে বুঝবো, যদি এখানে সাবজেক্টটা না থাকতো তাহলে হু বসতো, আর যখন সাবজেক্টটা থাকবে তখন হুম বসবে। মূল কথা যে যদি সাবজেক্টটা না থাকতো তখন হু বসতো, আর যদি সাবজেক্টটা থাকে তাহলে হুম বসবে। বুঝতে পারলা, সাবজেক্টটা যদি থাকে তাহলে হুম বসবে, আর যদি সাবজেক্টটা না থাকে তাহলে হু বসবে। বুঝতে পারলা কি, সাবজেক্ট আছে না, সাবজেক্ট আছে না, তো যেহেতু সাবজেক্ট আছে, যেহেতু সাবজেক্ট আছে, যেহেতু সাবজেক্ট আছে, যেহেতু সাবজেক্ট আছে তাহলে হুম বসবে। ঠিক আছে, সো এইটা মাথায় রাখবা, যেহেতু সাবজেক্ট আছে তাহলে হুম বসবে। ক্লিয়ার? 155 পর্যন্ত ক্লিয়ার কিনা এই পর্যন্ত জানাবা, বাকিগুলো নিজে ট্রাই করবা, পারবা। এগুলো ভাই খুব জটিল কোনো তত্ত্ব না, একটু ট্রাই করলে পারবা। আমরা পরবর্তী দেখো, যে পসেশন বা সত্য অথবা কানেকশন বা সম্বন্ধ বোঝায় তাহলে হুজ বসবে। র বা এর বাংলায় র বা, দেখো সালমা কুড নট টেল, দেখো সালমা বলতে পারে না কার বইটা টেবিলের উপর ফেলে যাওয়া হয়েছে, তাহলে এখানে হুজ বসবে। কার বই, কার বই, বইটা ধরো এটা আমার বই, যখন বলেছে বইটা আমার অধিকারে আছে, আমার সত্ত্বাধিকারী, আমি এটা আমার সত্য, সত্য মানে নিজের, ঠিক আছে, তো এটা আমার। ঠিক আছে, হ্যাভ ইউ, হ্যাভ ইউ মেড দ্য বয় ফাদার ইজ এ মেজর ইন দ্য আর্মি, যে তো হ্যাভ ইউ মেড দ্য বয়, যে তুমি কি সেই বালকটিকে মানে তার সাথে সাক্ষাৎ হয়েছে তোমার, তুমি সাক্ষাৎ করেছিলে যার বাবা আর্মি, যার বাবা, এই কারণে কি হবে, হুজ ফাদার, হুজ ফাদার। এইগুলো এই যে দ্য বুক, যে হুজ অথর ওন এ পুলিৎজার হ্যাজ বিকাম এ বেস্টসেলার, যা যে এই যে দ্য বুক, যার মানে লেখকটা কি করছে, পুলিৎজার পুরস্কার জিতেছে। তো এখানে যার মানে এখানে মূল কথা হচ্ছে সত্ত্বাধিকারী বা যার সাথে সম্বন্ধ আছে এরকম বোঝাতে তোমার হুজ বসবে। ঠিক আছে, এগুলো খুব সহজ। এই ধরনের দেখো, দ্য টিচার হুজ স্টুডেন্টস ইভ্যালুয়েশন ওয়ার হাই ওন অ্যান অ্যাওয়ার্ড, আই ডোন্ট নো হুজ ড্রেস ইট ইজ, আমি জানি না কার ড্রেস এটা। তো এগুলো খুব বেশি ডিফিকাল্ট একটা নিয়ম না। আশা করছি যে 164 পর্যন্ত তোমাদের এটা ক্লিয়ার, 164 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, আমি তোমাদের কমেন্ট গুলো দেখি, সবসময় নাম পড়ি না। হাফসা 155 পর্যন্ত ঠিক আছে, নাহারকে ধন্যবাদ, ইয়ামনি ওকে। 164 নাম্বার প্রশ্ন পর্যন্ত ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। 165 নম্বরে যে ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, খেয়াল করো, ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, এখানে খেয়াল করো এটা একশো একশো ওই একই নিয়মের মধ্যেই আসছে ভাই। দেখো ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, ক্লোজটি যদি সাবজেক্ট অবজেক্ট হয়, ক্লোজ যদি সাবজেক্ট অবজেক্ট হয় তাহলে ক্লোজ মার্কার হিসেবে পরিপূর্ণ সাধারণ বিবৃতির ক্ষেত্রে দ্যাট বসে। ক্লোজটি দেখো, ক্লোজ যদি সাবজেক্ট অবজেক্ট হয়, কোন ক্লোজ যদি সাবজেক্ট অবজেক্ট হয় তাহলে ক্লোজ মার্কার হিসাবে পরিপূর্ণ সাধারণ বিবৃতির ক্ষেত্রে পরিপূর্ণ সাধারণ বিবৃতির ক্ষেত্রে দ্যাট বসে। এটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাই, বাংলাটা বুঝলে বুঝতে পারবা। এখানে বলছে কি, ম্যান ইজ মর্টাল, এটা তো বোঝো, মানুষ মাত্র মরণশীল, এটা তো বোঝো নাকি, ম্যান ইজ মর্টাল এটা বোঝো। তো এখন এইটা বাদ দাও তো, ম্যান ইজ মর্টালটা বাদ দিলে কি থাকে, আমি দ্যাট বসাই দিই, ঠিক আছে, দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ, ওটা হয় চিরন্তন সত্য। কোনটা চিরন্তন সত্য, দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ,
দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ, মানে ওইটা হচ্ছে চিরন্তন সত্য। কোনটা? ম্যান ইজ মর্টাল, যেটা সেইটা। তো এখানে মনে রাখবা যে এই যে ক্লোজটা যে তৈরি করলো এখানে যে ক্লোজ মার্কার হিসাবে পরিপূর্ণ সাধারণ, মানে অর্থটা পরিপূর্ণ করার জন্য, বিবৃতিটাকে ক্লিয়ার করার জন্য দ্যাটটা বসানো হয়েছে। তো এত কিছু যদি তুমি ভাই না বুঝো, যদি বাক্যের শুরুতে এরকম গ্যাপ দেখো, তাহলে দ্যাট বসাবা, এটা হইতেছে বিষয়। ঠিক আছে? সো এরকম মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, মানে আমার চাচার তিনটা সন্তান আছে। তো ওয়ার্ক ইন দা সেম অফিস। এখন খেয়াল করো এখানে কি হবে, এখানে কি হবে, এখানে প্রথম বাক্যে কিন্তু ফুল স্টপ দেয়া আছে। ঠিক আছে? খেয়াল করবা কিন্তু প্রথম বাক্যে যেহেতু ফুল স্টপ দেয়া আছে, মূল বিষয় হইতেছে এখানে হু আর বসবে না। হু এবং হুম প্রথমেই কাটা। ফুল স্টপ যেহেতু আছে, তাহলে দুইটা আলাদা বাক্য। এখানে আর ক্লোজ মেকার নিয়ে এসে দুইটাকে একসাথে করার কোনো সুযোগ নাই। যদি ফুল স্টপ না থাকতো তাহলে আমরা অন্যভাবে, যেহেতু ফুল স্টপ আছে তাহলে আমাদের কি করতে হবে? দুইটাকে কি এক করা যাবে? না, এক করা যাবে না। তাহলে এখানে দেখো আমার আঙ্কেলের তিনটা সন্তান আছে। এখন এখানে তোমরা এই যে এরা দুটি আলাদা সেন্টেন্স বিধায় রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হবে না। তো অল অফ দেম, মানে তাদের প্রত্যেকেই ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তাদের প্রত্যেকেই একই অফিসে কাজ করে। ঠিক আছে? অল অফ দেম ওয়ার্ক ইন এ সেম অফিস, তাদের প্রত্যেকেই একই অফিসে কাজ করে। ঠিক আছে? এখানে নিচে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রাইমন মার্ফির 96 পৃষ্ঠার। দেখো ইউনিট 96 পেজ 192 এ দেখো। তারপর 107 মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, ওই একই নিয়ম ভাই, অল অফ দেম। এখন এইখানে অল অফ দেম কেন হবে না বলতো? 166 এবং 67 মধ্যে কি পার্থক্য? এইখানে ফুল স্টপটা পার্থক্য, আর এইখানে কমাটা পার্থক্য। এইখানে ফুল স্টপ দিয়ে বোঝানো হয়েছে যে সন্স পর্যন্ত একটা বাক্য, আর বাকিটা আর একটা বাক্য। বাট এইখানে কিন্তু আলাদা কাহিনী করছে। এইখানে কিন্তু ভাই আর এই কাজ করে নাই, এখানে কমা দিছে, তাইলে এই দুইটা বাক্যকে এক করতে হবে। তাইলে আমাদের প্রথম কথা হইতেছে অল অফ দেম আর দে অলটাই বাদ যাবে। এখানে দুইটা কিছু হইতে পারে, যে হু অল এবং অল অফ হুম। ঠিক আছে? কারণ কি? কারণ আমাদের এইখানে ক্লোজ মেকার নিয়ে আসতে হবে ভাই, কারণ দুইটা বাক্যকে একসাথে করতে হবে। এইখানে ব্যাখ্যা দিচ্ছে যে সেন্টেন্সটা, যে একটা সেন্টেন্স বিধায় রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হবে যাদের সকলে ব্যক্তিবাচক অর্থে অল অফ হুম ব্যবহৃত হবে। অর্থ এখানে প্রাধান্য পাবে। মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, যে অল অফ হুম মানে যাদের সকলে কি করে, সেম অফিসে কাজ করে, অর্থটা প্রাধান্য পাবে। ঠিক আছে? ওই অল অফ হুম বলতে ওই যে থ্রি সন্স এর বুঝিয়েছে। বুঝতে পারলা কি? এখানে কমার কারণে অল অফ হুম উত্তর হয়েছে, আর এখানে ফুল স্টপের কারণে অল অফ দেম উত্তর হয়েছে। ঠিক আছে? এই একটা কমা এবং ফুল স্টপ দুইটা ক্লোজের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করছে। 167 নাম্বার পর্যন্ত তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার কিনা? হিয়ামনি, তানজিনা মিম একটু ক্লিয়ার বলছে, সিরাজম মনিরা, লাকরা, মামুন, নাহার, সিরাজম মনিরা, আহসান হাবিব 167 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? একই নিয়ম, সব একই নিয়ম, একটু প্র্যাকটিস করলে ভাই পাবা। সবগুলোতে এই যে কমা যদি থাকে, মেনি অফ হুম দাগাই দিবা। ঠিক আছে? অনেক আছে এগুলো, যদি খালি কমা পাও, এখানে কি আছে, হুম কোথায় আছে, খালি হুম খোঁজো। যেহেতু বস্তু আছে, সাইট আছে, তাইলে মেনি অফ হুইস। এগুলো খুব জটিল টার্ম না, তোমরা চাইলেই পারবা। এখন দেখো প্র্যাকটিস দিছে। দেখো লাস্ট ইয়ার ড্যাশ হ্যাভ 360 ডেজ কন্টেইন অ্যান এক্সট্রা ডেজ ইন ফেব্রুয়ারি। তো এখানে খেয়াল করো, লাস্ট ইয়ার মানে গত বছর, হুইচ হ্যাভ, এই গত বছরের কি ছিল? হুইচ হ্যাভ 360 ডেজ কন্টেন অ্যান এক্সট্রা ডে ইন ফেব্রুয়ারি। ব্যক্তি বা বস্তু থাকলে দ্যাট অথবা হুইচ বসে। দ্যাটটা পরে কল্পনা করবা, আগে হুইচ বসানোর চেষ্টা করবা সব জায়গায়, যে কোনো ক্যাপে। ঠিক আছে? যে নজরুল, তো নজরুল যে ইজ, এখন দেখো এখানে কি হবে, হু হবে, কারণ নজরুল আছে, তাহলে ব্যক্তি আছে আগে, গ্যাপের আগে, আর তারপরে ভার্ব আছে, তাহলে এখানে হু হবে। কিন্তু 173 নাম্বারটা যদি আমরা সলভ করি, 173 নাম্বারটা দেখো, এইখানে দেখো গ্যাপের আগে কিন্তু ব্যক্তি আছে, এটা এটার সাথে মিলছে, বাট গ্যাপের পরে কি ভার্ব আছে? 173-এ কি গ্যাপের পরে ভার্ব আছে? না, সাবজেক্ট আছে, এই কারণে হু বসবে না, হুম বসবে। তাহলে পার্থক্যটা কি? যে দেখো এরকম যদি গ্যাপ থাকে, গ্যাপের আগে যদি ব্যক্তি থাকে, গ্যাপের পরে যদি ভার্ব থাকে, তাহলে বসবে হু। আর এরকম যে গ্যাপের আগে যদি ব্যক্তি থাকে, গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে বসবে হু। এটা বুঝতে পারলা কি? বুঝতে পারলা কি নাকি বলো লিপিয়ার? হ্যাঁ, দে অল কেন হলো না? অর্থের কারণে হলো না। 166 আপনি সেইভাবে বোঝাই দিলেন। যা আজ পর্যন্ত ফয়সাল, ধন্যবাদ। আচ্ছা, এ
কাজল দাস, এটা অর্থর বিষয়টা প্রাধান্য পাবে রে ভাই। এই যে নিচে 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 166-67টা খেয়াল করো। এই যে যাদের সকলে, এই আগের লাইনটা কোন দুঃখে লিখছিল? এই যে আগের লাইনটা কোন দুঃখে লিখছে 167 নম্বরে? এই আগের লাইনটা কোন দুঃখে লিখছিল? প্রশ্নকর্তা এই লাইনটা কেন লিখছে? এই লাইনটা লিখার কারণ কি? বোঝো কিন্তু। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার চাচার 3জন সন্তান আছে। যে যাদের সকলে, মানে যারা সকলেই কি করে, তোমার সেম অফিসে কাজ করে অর্থের ক্ষেত্রে। তারা বলতে তারা যারার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? যারা বলতে ওই যে আগে যাদের সম্পর্কে কথা বলছে তাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে? আগে যাদের সম্পর্কে কথা বলছে তাদেরকে বোঝাচ্ছে। ওকে ওকে, এগুলো আরো সলভ করো, তুমি নিজেই বুঝতে পারবা এগুলো কি জিনিস। তো এই প্রশ্নগুলো আমি আর বেশি সলভ করাচ্ছি না, কারণ এই প্রশ্নগুলো ভাই উপরে সলভ করানো হয়েছে, ঠিক আছে? উপরে এই প্রশ্নগুলো সলভ করানো হয়েছে। যদি না পারো জাস্ট একটু আবার রুলস গুলো কিছু কিছু অর্থের উপর নির্ভর করবে। রাখি ভাইয়া, পিডিএফ দেওয়া যায় না? পিডিএফ দিলে কি লেখক বাঁচবে? ধরো আমার এই ক্লাসটা করে 7,000 স্টুডেন্ট, তো 7,000 স্টুডেন্টকে যদি আমি পিডিএফ দেই, তাহলে লেখকের 7,000 কপি বই বিক্রি হবে? তোমাদের এটা কমন সেন্স থাকা দরকার না ভাই? এটা কি আমি করতে পারি? এই পিডিএফটা যে আমাকে পড়ানোর পারমিশন দিছে এইটাই তো অনেক। তোমাদেরকে এই পিডিএফটা যে এইভাবে পড়াইতে পারতেছি, এইটাও তো একটা আইন নাই, কিন্তু লেখকের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকার কারণে ওনারা আমাদেরকে পড়াতে দেয়। এখন তোমরা তোমরা যখন হচ্ছে এই পিডিএফটা আমার কাছে চাও, লেখক কি করে? 7,000 বই যদি একটা লেখক 7,000 বই সেলই করতে পারে না, সেক্ষেত্রে 7,000 স্টুডেন্ট যদি বা এই যে গত 2 নম্বর ক্লাসটা 10,000 স্টুডেন্ট দেখছে, কারণ 10,000 স্টুডেন্টকে যদি পিডিএফ দেওয়া যায়, লেখকের জীবন চলবে? সো এগুলো ভাই বুঝতে হবে, বোঝো নাই? এগুলো আনওয়ান্টেড ডিমান্ড। পিডিএফ তোমরা সেটা আমার কাছে চাইতে পারো না, তোমরা আমার কাছে চাওয়া এটা অসুন্দর ভাই। এটা কিছু মনে করো না, মন খারাপের কিছু নাই, ঠিক আছে? দেখো, ডিস্ট্রিক্ট যে সকল প্রোনাউন এক জাতীয় একাধিক নাউনের প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে, এটা খেয়াল করো। এক জাতীয় যে সকল প্রোনাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেককে আলাদাভাবে নির্দেশ করে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। এইটা কিন্তু খুব কমন বিষয়। খেয়াল করো, কিন্তু খেয়াল করো, জাস্ট খেয়াল করো। আমরা জাস্ট এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বোঝাই। আমরা আমরা একটু একটু খেয়াল করব। আমরা এমন একটা চমৎকার উদাহরণ নিব যেটা এখানে খুব ভালো করে বোঝা যায়। আচ্ছা, দে আর টু ব্রাদার্স, দেখো তারা হয় 2 ভাই, বাট অফ দেম ওয়াজ অনেস্ট। এখন খেয়াল করো, এখানে খেয়াল করো যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, আইদার, নেইদার। কিন্তু এইখানে দেখো বিপরীত বাটটা যখন আসবে, এখানে কিন্তু অনেক বিষয় মাথায় রাখতে হয় গ্রামার সলভ করতে। বাট মানেই বিপরীত আইডিয়া আসবে, ঠিক আছে? তারা 2 ভাই, কিন্তু তারা মানে দেখো যে তাদের কেউ সৎ না। তারা 2 ভাই, তাদের কেউ কোনোটাই না। নেইদার মানে হচ্ছে আইদার, মানে মনে রাখবো, আইদার মানে 2 এর মধ্যে প্রত্যেকে, আর নেইদার মধ্যে 2 এর মধ্যে কোনোটাই না, কেউ না। দেখো, আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট, আমার কি আছে? 2টা ডিম আছে ব্রেকফাস্টের জন্য। অ্যান্ড নেদার অফ দেম ওয়াজ ফ্রেশ, তাদের মধ্যে কোনোটাই আসলে ফ্রেশ না, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি যেটা বোঝাইতে চাইছি আর কি, ইচ, এইখানে ইচ অফ দেম না বলে যদি বলতো যে ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ, এরকম যদি বলতো ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, যদি এরকম বলতো, তাহলে এই যে সংজ্ঞাটা খেয়াল করো, বলছে কি যে এক জাতীয় একাধিক নাউনের প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে। এই জাতীয় একাধিক নাউনের প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে। এক জাতীয় একাধিক নাউনের প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে। এক জাতীয় একাধিক নাউনের প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে। খেয়াল করো, এই যে বালক জাতের প্রত্যেকে, ইজ মানে হচ্ছে প্রত্যেকে, ঠিক আছে? ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট মানে বালকদের প্রত্যেকে উপস্থিত ছিল, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের বিষয়। আচ্ছা, আরো কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও, 184 নাম্বার দেখো, 184, এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু, এনি অফ দ্য থ্রি পেন্স, এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু, এনি অফ দ্য থ্রি পেন্স, দেখো এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু, এনি অফ দ্য থ্রি পেন্স। খেয়াল করো, এনি অফ দ্য থ্রি,
এইটা আসলে এখানে দেখো, এখানে এইটা উত্তর কেন হলো সেটারও ব্যাখ্যা। আমরা তো উপরে এনি অফ সম্পর্কে কোনো ধারণা পড়ি নাই, তাই না? প্রথম বাক্যে দা থ্রি পেনের স্থলে দা থ্রি পেন্স হবে, এই কারণে ভুল। এটা কেন ভুল আমি তোমাদেরকে, এই প্রশ্নটা এখানে মনে হয় না। এনি অফ এর পরে নাউন, নাউন হচ্ছে প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে? তো এখানে এনি অফ এর পরে নাউন প্লুরাল হয় না, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, এটা বাদ। সেকেন্ডটা, এটা যেহেতু হয়েছে সেটা নিয়ে আলোচনা পরে। সি নাম্বার দেখো, আইদার অফ এর পরে নাউন প্লুরাল হয়, সেটাও এখানে হয় নাই। আইদার অফ এর পরে নাউন প্লুরাল, এই যে এখানে আইদার অফ এর পরে দ্য থ্রি পেন্স নাউন প্লুরাল হয়েছে উইল টু। তো এখানে 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 আর একটা বিষয় আছে, আইদার অফ এর রুলসটা হচ্ছে দুইয়ের প্রত্যেককে বোঝাবে, কিন্তু তিনটাকে কেন বোঝাবে? আইদার বা নেইদার তিনের ক্ষেত্রে বসবে না কখনো, আইদার বা নেইদার তিনের ক্ষেত্রে কখনো বসবে না, আইদার বা নেইদার দুইয়ের ক্ষেত্রে বসবে। তো থ্রি পেন তো তিনের ক্ষেত্রে বসলো, হবে না। এই কারণে এনি অফ এর পরে থ্রি পেন্স, এইটা কারেক্ট উত্তর, ঠিক আছে? এনি অফ এর পরে এই ব্যাখ্যাটা এইখানে দেওয়া হয়েছে, বুঝতে পারলাম? এই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে। ওকে, ওকে, আশা করছি ভাইয়া উনি নিউ এডিশন বের করছেন না, উনি 2021-এর এডিশনের পরে আর কোনো এডিশন বের করা নাই ভাই। সো আশা করছি যে বুঝতে পারলা এটা। এই 184 ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করবা। 184 নাম্বার কনসেপ্টটা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করবা, দ্রুত দ্রুত কমেন্ট করবা 184। আর এত রুলস রে, রুলস দেখে শেষ হয় না রে ভাই, এত রুলস প্রোনাউনের। আচ্ছা, রুলস কতদিন, 1 ঘন্টার 1.5 ঘন্টার মতো পড়াইছি, আজকেও রুলস শেষ হয় না। দেখো, ইচ আইদার, ইচ আইদার, নেইদার, এভরিওয়ান। দেখো, ইচ আইদার, ইজ আইদার, নেইদার, এভরিওয়ান, এই যে এর পসেসিভটি সিঙ্গুলার, হিজ, হার, ইউর, ইট সাইড, এটা কোনো রুলসই না, এটা রুলসের দরকার নেই। তো ইজ আইদার, হোয়াট এভার, নেইদার, এভরিওয়ান, এগুলো যাই থাক, পসেসিভ হবে হিজ, হার, এটা উপরে অনেকবার পড়ে এসেছি, এটা কিচ্ছু না। ইস আছে বাক্যে, ইচ অফ যাই থাক না কেন ভাই, এখানে হিজ কারেক্ট উত্তর বা হার, ঠিক আছে? হিজ অথবা হার। ইচ অফ দ্য সন্স, এখানে খেয়াল করো 188 নাম্বারে মানে দ্বন্দ্ব তৈরি হবে। ইচ অফ দ্য সন্স মানে দেখো, সন সন্তানদের মধ্যে, ফলোড আর ফাদার স্টেট। দেখো, সাধারণত ব্যবসা বাণিজ্য ছেলেরাই বাংলাদেশে করে, ঠিক আছে? এখন বিষয়টা মানে একটু চেঞ্জ হয়ে গেছে, 33তম বিসিএস যখন হয়েছে তখন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ছেলেরাই করছে। ইচ অফ দ্য সন্স, তাহলে সন্স বলতে সন্তানেরা, সাধারণত এতে আমরা ছেলে সন্তানই ধরবো। ফলোড, দেখো এই যে এই সন্সটাকে ছেলে সন্তান ধরেই এই কারণে হিজ দেখানো হয়েছে, ঠিক আছে? আর কিছু না, হিজ আছে, এটার পসিবল আছে হিজ অথবা আর, এটাই আর কি মাথায় রাখবো ভাই। এই হচ্ছে বিষয়। এখানে আবার 189 দিয়ে এভরিওয়ান অফ ইউ শুড ডু ড্যাশ ডিউটি, এখানে খেয়াল করো এভরিওয়ান অফ ইউ, ইউ যেহেতু আছে তাহলে এটা 3 নম্বর ফর্ম ইউর হবে। সো এই আর কি বিষয়। আর এই যে দেখো, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পর প্লুরাল, প্লুরাল নাউন বা প্রোনাউন, সিঙ্গুলার ভার্ব বসে। আইদার দ্বারা দুইয়ের মধ্যে প্রত্যেকটি, নেইদার দ্বারা কোনোটি বোঝানো না। এটা কোনো কারণ নেই এই রুলসটা দেওয়ার, কোনো কারণ নাই, কোনো কারণ নাই এই রুলসটা লেখার। এই রুলস সম্পর্কে, এই রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ব্যাপকভাবে আলোচনা হবে ভাই। এই রুলস এর আমি কিচ্ছু এখানে আলোচনা করতে চাই না, ঠিক আছে? এখানে এই রুলস মানে ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পর নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? এই যে আইদার অফ, এখানে নাউন প্লুরাল করো, দেখো এখন এই যে 3 জন গালের ক্ষেত্রে 3 জন হবেই না, 2 জন, কারণ আইদারটা 2 জনের ক্ষেত্রে বসে, আইদারটা 3 জনের ক্ষেত্রে বসে না, আইদারটা বসে 2 জনের ক্ষেত্রে। আইদার কয়জনের ক্ষেত্রে? 2 জনের ক্ষেত্রে বসে, 2 জনের ক্ষেত্রে, 3 জনের ক্ষেত্রে বসে না ভাই, 2 জনের ক্ষেত্রে বসে, ঠিক আছে? তাহলে আইদার 2 জনের ক্ষেত্রে, তাহলে এইটা দুইটার একটা। এখন এখানে 2 গার্লস, এখন 2 জন যদি আইদারের পরে যে নাউনটা সেইটা 2 জনের ক্ষেত্রে বসছে এবং প্লুরাল হয়েছে, বাট ভার্বটা সিঙ্গুলার হইতে হবে। এই যে সি নাম্বারে ভার্ব সিঙ্গুলার না, ডি নাম্বারে সিঙ্গুলার। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করতে চাই না ভাই, এটা সাবজেক্ট ভাবে রেসিপ্রোকালে আসো। যে যে সকল প্রোনাউন সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, পারস্পরিক মানে একে অপরকে, এই পরস্পর, পরস্পরকে, ঠিক আছে? রাকিব ধন্যবাদ ভাই। ওকে ওকে, সাদিয়া ধন্যবাদ, হিয়াকে ধন্যবাদ, তানজিনা মিম, মামুনকে ধন্যবাদ, মিলন লাকড়া। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, যে সকল প্রোনাউন সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, 2 জনের মধ্যে বোঝাতে ইচ আদার, আর 2 জনের অধিক হলো ওয়ান অ্যানাদার। এটা কিন্তু কনসেপ্ট মাথায় রাখবে, 2 জনের মধ্যে বোঝাতে ইচ আদার, 2 এর মধ্যে বোঝাতে ইচ আদার,
দুইয়ের মধ্যে বোঝাতে ইচ আদার, দুইয়ের মধ্যে বোঝাতে কি হয় ইচ আদার, দুইয়ের মধ্যে বোঝাতে হয় ইচ আদার, আর দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার হয়, দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার হয়। এটা মাথায়, এরা কখনোই সাবজেক্ট হয় না, সর্বদাই অবজেক্ট হয়। এটাও কিন্তু একটা চরম বিষয়। এরা কখনোই সাবজেক্ট হয় না, সর্বদাই অবজেক্ট হয়ে থাকে, কখনোই। তাদের প্যাসিভ ফর্মটি সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান অপরিবর্তিত থাকে। উই লাভ ইচ আদার, দেখো উই লাভ ইচ আদার, এখানে দেখো এই যে ইচ আদার কখনোই সামনে আসবে না। আর উই লাভ, আমরা একে অপরকে ভালোবাসি, উই লাভ ইচ আদার, এখানে এটা এটা প্যাসিভ ভয়েসটা উই আর লাভ বাই ইচ আদার। এটা প্যাসিভ যদি করতে চাও আর কি, তুমি উই এর জন্য উই থাকলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য আর আসছে, লাভের ভি3 আসবে লাভ, আর বাই ইচ আদার বাই ইচ আদার, হোয়াটএভার, এটা কোনো বিষয় না। অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে সেটা বোঝাইছি। প্যাসিভ করছে না, দেখো প্যাসিভ করছে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট কারণ এর অবজেক্ট কখনো পরিবর্তিত হয় না। একটু এটা আর এটা রিলেট করলে বুঝতে পারবে যে কি কি করছে। উই উই এর জায়গায় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের নিয়মে অ্যাপ্লাই করছে, বাই অতিরিক্ত একটা বসাইছে, ইচ আদার যেখানে ছিল সেখানেই রাখছে। তো তোমরা সাধারণত ভয়েস কি করো, ইচ আদার সামনে নিয়ে আসতা না, বাট নিয়ম এটা না। আচ্ছা, এখন খেয়াল করো 195 নাম্বার এমসিকিউটা সলভ করাতে হবে, কারণ এটা একটা ঝামেলা আছে। 195 খেয়াল করো, দে ফট উইথ ওয়ান অ্যানাদার, এটা ঠিক আছে। দে টু লাভ ইচ আদার, এটাও ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটা ওয়ান অ্যানাদার কেন হইলো আর এটা ইচ আদার কেন হইলো, এই যে ঝামেলাটা খেয়াল করো। এই যে মনে রাখবা যে দুইয়ের মধ্যে, দেখো যে দে টু, দ্বারা দুইজন, এই যে দুইয়ের মধ্যে যখন হবে তখন ইচ আদার, আর দে মানে তারা, এখানে কিন্তু টু কোনো নামগন্ধ নাই, এই কারণে ওয়ান অ্যানাদার। বুঝতে পারলা? দে লাভ ইচ আদার, দে লাভ ওয়ান অ্যানাদার হইতে পারে। দে টু লাভ ইচ আদার যদি বলতো যে দে টু লাভ ইচ আদার, তখন ইচ আদারই কারেক্ট, দে টু লাভ ওয়ান অ্যানাদার বলা যাবে না। দুইয়ের মধ্যে হলে ইচ আদার, আর দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। এইটাই আসলে এখানের কনসেপ্ট। 196 নাম্বার প্রশ্নটা দেখো, দ্য থ্রি সিস্টার্স। তো দেখো এখানে কিন্তু দুইয়ের মধ্যে আর ঘটনাটা নাই, দুইয়ের বেশি হয়ে গেছে, তিনজন, তাহলে ওয়ান অ্যানাদার বসবে। যদি এখানে দুই হইতো, যদি এখানে টু সিস্টার হইতো, তাহলে এখানে ইচ আদার হইতো। এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। নেক্সট আমরা নেক্সট পরবর্তীতে দেখি 198। 198 খেয়াল করো, এটা খুব কমন প্রশ্ন ভাই, শি ইজ এ প্রিন্সেস। এগুলো তোমাদের আমি যে এতক্ষণ পড়াইছি, এই যে আমি যে গতকাল এবং আজকে প্রোনাউন পড়িয়েছি, এই সেটার প্র্যাকটিস হচ্ছে, তোমরা যে কতটুকু বুঝেছো সেটা এখান থেকে প্র্যাকটিস করবা। এই এমসিকিউ গুলো প্র্যাকটিস যদি তোমরা পারো, মোটামুটি 60% এমসিকিউ যদি পারো, তাহলে মনে হবে যে তুমি ক্লাসটা করে বুঝেছো। আর যদি না পারো, ওই ক্লাস যেখানে যে প্রশ্নটা পারবা না সেখানে আবার থেকে দেখবা, ক্লাসটা আবার দেখে আসবা, ঠিক আছে? এগুলো এগুলো আবার দেখে আসলে ভালো হবে। হ্যাঁ, আবার যখনই বুঝবে না তখনই, এটা কোন নিয়মে পড়ছে, দ্যাট অফ দোস অফ এর নিয়মে পড়ছে, এটা কোন নিয়মে, এটা প্রিপজিশনের নিয়মে পড়ছে, এটা কোন নিয়মে পড়ছে, হু হুইজ হুমের নিয়মে পড়ছে। এগুলো জাস্ট ওই নিয়মগুলো আবার দেখে আসবা, তাইলেই হলো। কতটুকু হলো ক্লিয়ার? 197। ওকে ওকে ওকে, ঠিক আছে। একই কথা বারবার বলা হলে সেটা কিন্তু আর প্রশংসার পর্যায়ে থাকে না, ওটা তেলের পর্যায়ে চলে যায়। আমি এটা এক্সপেক্ট করি না ভাই, এক কথা একবার ভালো। এবার আসো নাম্বারের সম্পর্কে, তোমাদের খুব কষ্ট ছিল, আমি এটা সম্পর্কে 10-15 মিনিট পড়াবো। এটা খুব দ্রুত গতিতে পড়াবো, এখানে খুব মুখস্থ ছাড়া কিছু নাই। সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকে, মনে রাখবা, সিঙ্গুলারের শেষে ইউএম থাকবে, আর প্লুরাল হলে ইউএমটা উঠে যেয়ে এ আসবে, ঠিক আছে? দেখো অ্যাজেন্ডাম থেকে হয়েছে অ্যাজেন্ডা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা। ইলিয়াম, দেখো হিলা, হিলিয়াম, ও হিলিয়াম, হিলা। দেখো ইউএম হয়ে গেছে কি এ। মূল কথা হইতেছে এখান থেকে যেটা মনে রাখবা, সিঙ্গুলারে হবে ইউএম, আর প্লুরালে হবে ইউএমটা উঠে গিয়ে প্লুরালে সেই জায়গায় এ বসবে। দেখো একুয়ারাম, একুয়ারা, একুয়ারাম, 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 একুয়ারা। এখানে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। দেখো দেখো এই যে সবগুলো ডাটাম, ডেটা, ইউএমটা হয়ে যাবে এ, ইউএম ইউএম থাকলে হবে সিঙ্গুলার, আর ইউএম এর পরিবর্তে যখন এ বসবে তখন হবে প্লুরাল। আগে মনে রাখো যে ইউএম থাকলে হবে সিঙ্গুলার, এটা আগে মুখস্থ করে ফেলবা। ইউএম থাকলে হবে সিঙ্গুলার, ইউএম থাকলে হবে সিঙ্গুলার, ইউএম এর পরিবর্তে এ যখন হবে সেটা হচ্ছে প্লুরাল, এটা মনে রাখবা। ডেটা, ডেটাম, ঠিক আছে? এরকম ভার্ব, না না আজকে ভার্ব, ভার্ব তো করাবো না ভাই। ভার্ব আজকে পড়ানো যাবে না, ভার্ব আজকে পড়ালে মানে সব মাথার। ভার্ব হচ্ছে ওয়ান অফ দা মানে টাফ এবং ক্রিটিক্যাল টাফ এবং ইম্পর্টেন্ট একটা টপিক। কালকে প্রোনাউনের পড়ার পরে কি ভার্বের টপিক আসে, ভার্ব কালকে পড়াবো, বাট আজকে না। ভার্ব সম্পর্কে খুব বিস্তর ক্লাস হবে, প্রচুর ক্লাস হবে। তো এই স্টাইলে তোমরা পারবা আশা করছি। আমরা যদি একটা প্রশ্ন সলভ করি 6 নাম্বার, দাও প্লুরাল অফ রেফারেন্ডাম। দেখো ইউএম আছে, ইউএম থাকলে কি হবে, সিঙ্গুলার, তাহলে ইউ এর পরিবর্তে এ দিলে
প্লুরাল, তাহলে রেফারেন্ডা বি নাম্বার কারেক্ট উত্তর। এরকম অনেক আছে ভাই, এই যে ইউএম আছে, ইউএম এর পরিবর্তে এ দিলে কারেক্ট উত্তর। ঠিক আছে, এই যে সিম্পোজিয়া, সিম্পোজিয়া এটা কি প্লুরাল, কারণ এ আছে, ইউএম থাকলে সিঙ্গুলার হতো। এগুলো এমনি বোঝা যায়। এই যে এ যেগুলোতে আছে, এ আছে, এ আছে, এগুলো সব মিডিয়াম হলে প্লুরাল সিঙ্গুলার হইতো, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। এগুলো এমনিও বুঝতে বুঝতে পারবা, প্র্যাকটিস করবা, এরকম মুখস্থ ছাড়া কিছু করার নাই ভাই। এই হ্যাঁ গ্রামারে মাদার হইতেছে ভার্ব। তো ঠিক আছে, মানে ভার্ব ছাড়া তো বাক্য তৈরি হয় না। এরপরে দেখো সিঙ্গুলার নাম্বার শেষে ওয়েন থাকলে প্লুরাল করার সময় ওয়েন এর পরিবর্তে এ হয়, যেমন ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া। দেখো ওয়েন থাকলে সিঙ্গুলার, এই ওয়েন এর পরিবর্তে এ বসালে এটা প্লুরাল। সো এটা তোমরা সলভ করলে বুঝতে পারো। ফেনোমেনন থেকে ফেনোমেনা, ফেনোমেনন ওয়েন আছে, এটা সিঙ্গুলার, আর যখন এটা পরিবর্তে এ দিবা এটা প্লুরাল। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা। তারপর দেখো এটা খুব আমি সহজে মনে রাখতে পারি। অ্যানালাইসিস, ইস, দেখো অ্যানালাইসিস, সিস, সিঙ্গুলারের এস আই, দেখো এস আই, আইটা মনে রাখবা, সিঙ্গুলার বানানে আই আছে, সিং, জাস্ট এস আই মনে রাখবা, এস আই সবগুলো জায়গায় আই এস থাকবে, সবগুলো জায়গায় যখনই দেখবা যে আই এস থাকতেছে এটা সিঙ্গুলার। আইটা যখন ই হয়ে যাবে ওইটা হবে প্লুরাল। আইটা যখন ই হবে, অ্যানালাইসিস, অ্যাক্সেস, অ্যাক্সেস, বেসিস কে, ক্রাইসিস, দেখো ক্রাইসিস ইএস হয়ে গেছে, জাস্ট ইএস। দেখো হাইপোথেসিস, ওয়াসিস, থেসিস, দেখো প্যারেনথেসিস, দেখো সিম্পোজিস। ঠিক আছে, ডায়াগনোসিস, এটা জাস্ট, এটা একটু খুব মানে ভেরি ইজি, জাস্ট এগুলো মুখস্থ করে ফেলবা কিছু বিষয়। দেখো অ্যালামনাস, শব্দের শেষে ইউএস থাকলে ইউএস প্লুরাল করার সময় ইউএস এর পরিবর্তে আই হয়, বা ইউএস এর সাথে ইএস যুক্ত করা যায়, এটা দুই ভাবে। দেখো অ্যালামনাস মানে হচ্ছে প্রাক্তন ছাত্র। এখানে খেয়াল করো অ্যালামনাস, এটাকে সিঙ্গুলার আছে, এটা প্লুরাল করতে গেলে কি হবে, এই ইউএস উঠাই দিয়ে আই বসাতে হবে, অথবা ইউএস এর সাথে ইএস যুক্ত করতে হবে, ফোকাসেস, অথবা ফোকি, মানে ইউএস উঠে দিয়ে আই বসাতে হবে। তাহলে এটা দুইটা নিয়ম থাকলো, যে এই যে এরকম দেখো, যে জেনিয়াস, ইউএস উঠাই দিয়ে তুমি জেনি আর একটা আই যোগ করে দিতে পারো, অথবা যেটা কি করতে পারো, ইউএস রেখে ইএস যুক্ত করে দিতে পারো, নর্মাল যেভাবে প্লুরাল করা হয়। এখন কথা হচ্ছে ইএস কেন হচ্ছে ভাইয়া? হ্যাঁ, 5G স্পিডেই এটা পড়াবো ভাই, এটা নাম্বার জেন্ডার 5G স্পিডেই পড়াবো, কারণ স্টুডেন্টের এনার্জি থাকবে না 1 ঘন্টা ক্লাস কর। এইখানে দেখো, এখানে ইএস কেন হচ্ছে, মনে রাখবা শব্দের শেষে যদি এস থাকে সেটা প্লুরাল করার জন্য ইএস যুক্ত করে করতে হয়। সবগুলোর শেষে দেখো এস আছে দেখে, এই কারণে এটা প্লুরাল করার জন্য ইএস যুক্ত করতেছি, কখনো এস হবে না এখানে। ঠিক আছে, এটা একটা সিস্টেম। এই যে সব প্লুরাল হইতেছে না, প্লুরালে এস যুক্ত না হয় ইএস যুক্ত হইতেছে কেন, যে শেষে এস আছে। আচ্ছা, আশা করছি বুঝছো। এই একটা নিয়ম, যে জেনাস মানে হচ্ছে গণ, জেনেরা হচ্ছে এটা প্লুরাল। এটা একটু, এই যে কর্পাস হচ্ছে লেখা সংকলন, আর কর্পোরাল বা কর্পাসেস, এটা একটু ব্যতিক্রম পড়ে ফেলবা। এই যে এগুলো তোমরা ভাই একটু দেখলে পারবা। এটা আশা করছি ওকে। সিঙ্গুলার নাম্বার শেষে ইউ থাকলে প্লুরালের সময়, প্লুরাল করার সময় এক্স অথবা এস যোগ করতে হয়, এটা বুরাক্স বা বুরোস। এই যে এরকম অনেক শব্দ, যে সবগুলো দেখো ভাই এক্স অথবা এস যুক্ত করে প্লুরাল করতে হয়। এগুলো তোমরা একবার দেখলে বুঝতে পারবা, কিচ্ছু জটিল কিছু না। এই যে ব্যান্ডো মানে চুলের ফিতা, ব্যান্ডাক্স, এগুলো সবগুলো তোমরা এক্স অথবা এস যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে। এরপরে দেখো এ থাকলে এর সাথে ই বা টি এ অথবা এস যোগ করে প্লুরাল করতে হয়। যে অ্যালাম না প্রাক্ত, অ্যালাম নাই, এখন এর সাথে ইও যুক্ত করতে পারো, এর সাথে তুমি এসও যুক্ত করতে পারো। এই যে ফর্মুলি বা ফর্মুলাস, যে কোনো একটা যুক্ত করে প্লুরাল করা যাবে। ঠিক আছে, কখনো কখনো আবার কি বলছে যে টিএ যুক্ত করে হয়, এই যে স্টিগমাটা। ঠিক আছে, সো ডগমাটা, এরকম অনেক নিয়ম আছে। সো এই বুঝতে পারো অ্যাপেক্স, যে আইএক্স বা ইএক্স থাকলে আইসিএস বসবে প্লুরাল করতে। দেখো অ্যাপেক্সে ইএক্স আছে, যে অ্যাপিসিস, এই যে জাস্ট ইএক্স উঠাই দিয়ে আইসিইএস বসেছে, এই যে আইসিএস বসবে, আইসিএস। ঠিক আছে, জাস্ট এগুলো পড়লে পারা যায় ভাই, এগুলো কোনো জটিল বিষয় নাকি। এই যে মিস্টার থাকলে, আচ্ছা, এই যে মিস্টার থাকলে প্লুরাল হচ্ছে মেসার্স নাকি, মেসডামস। তারপরে মিসেস বা ম্যাডাম থাকলে মেসডামস বা লেডিস, মনসিয়ার ফ্রান্সে মশিয়ার আর কি এটাকে বলা হয়, মশিয়ার্স। ওকে, ব্যান্ডিট ইতালিয়ান দস্যু, ব্যান্ডিটি, এগুলো তোমরা দেখে ফেলবা। ঠিক আছে, এগুলো খুব জটিল কিছু না ভাই, এগুলো কোনো জটিল কিছু না। তোমরা একবার যদি একটু মনোযোগ সহকারে দেখো, এগুলো 100% ভালো করতে পারবা। এটা 5G and 10G স্পিডে পড়ানো উচিত। আর ইংরেজিতে যে প্লুরাল, নর্মাল প্লুরাল গুলো বোঝো, বয় থেকে বয়েজ, এগুলো বোঝো তোমরা।
এই যে ইথিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলো কিন্তু সিঙ্গুলার শব্দ, এগুলো কিন্তু ইনিংস, পলিটিক্স এগুলো সিঙ্গুলার শব্দ, এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? সো এগুলো নিয়ে আরো পড়াশোনা করাবো আমি নিচের দিকে, নিচে আরো পড়াশোনা, এগুলো তোমরা তোমাদের কাজ হইতেছে কি ভাই, এগুলো একটু নিজে নিজে কি করছে কি জাস্ট রিডিং পড়বা, এগুলো রিডিং পড়লে তোমাদের জ্ঞান বাড়বে, এর বাইরে এখানে এখানে কিচ্ছু নাই এগুলো। আচ্ছা, এইখানে একটা আলোচনার বিষয় আছে, এইটা জায়গা গুরুত্ব দিয়ে পড়বা, যেমন ডিপ, শিপ, সোয়াইন, পিস, এগুলো এগুলো খুব একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? এখানে যে শব্দগুলো আছে একটু গুরুত্ব দিয়ে পড়বা সবাই, হ্যাঁ? এইখানে শব্দগুলো, আর কিছু না, এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো, তাহলেই হবে, এগুলো গুরুত্ব দিয়ে পড়লেই হবে, আর তেমন কিছু লাগবে না, নিচের গুলোর প্রয়োজন নাই, এগুলো বাকিগুলো এমনি বুঝে বুঝে রিডিং করবা, এগুলো না বুঝলে আমি আছি, এগুলো না বুঝার কোনো কারণ নাই, ইতিহাসে এমন কখনো হয় নাই যে কোনো স্টুডেন্ট এগুলো বোঝে নাই, সবাই একটু একটু জাস্ট নিজেরা ইয়া করলেই বুঝবে। আর ম্যাসকুলিন ফেমিনিনের কিছু নাই ভাই, ম্যাসকুলিন হলো পুরুষ মানুষ আর ফেমিনিন হলো মহিলা, তো এগুলো এমনি শব্দের অর্থ জানলেও পারা যায়, যদি না পারো না বোঝো বাংলা অর্থ জানবা, ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ, স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত মহিলা, মেইড মানে অবিবাহিত মহিলা, এখানে না বোঝার কি আছে, এটাতে না বোঝার আছে কি, এটা কি গ্রামাটিক্যাল কমন টার্ম, মানে ডিফিকাল্ট টার্ম এগুলো না, কখনোই ডিফিকাল্ট টার্ম না, অথর্স এগুলো এগুলো পড়লে পারবা, এগুলো নিয়ে আমি অহেতুক আসলে পড়ানোটা অহেতুক মনে করছি, একটু নিজে নিজে একটু সময় দিতে হবে, নিজে সময় দিলে আশা করছি যে পারবা তোমরা, ঠিক আছে? সো ক্লাসে যারা এতক্ষণ ছিলা অনেক 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 ধন্যবাদ, শেষ পর্যন্ত 21 জন স্টুডেন্ট ছিল। ওকে ভাইয়া, ঠিক আছে কামরুল রাকিব, ক্লাসে আশা করছি যে তোমাদের জন্য ক্লাস ফ্রুটফুল হয়েছে। আগামীকাল সুস্থ থাকলে কি পড়ানো হবে, ভার পড়ানো হবে, ঠিক আছে? আগামীকাল সুস্থ থাকলে ভার পড়ানো হবে, আর যাদের ইচ্ছা আছে মাস্টার ইংলিশ বইটার এ টু জেড, ঠিক আছে, এ টু জেড যদি কেউ কোর্স কিনতে চাও, সেই কোর্সের ক্লাস আলাদাভাবে ফ্রি ক্লাস ফ্রি মতো চলবেই, চলবেই ইনশাল্লাহ, ঠিক আছে? এই ফ্রি ক্লাস ফ্রি মতো চলবে, আলাদাভাবে যদি কেউ এ টু জেড এই পুরো বইয়ের কোর্স কিনতে চাও 01707442501 এই নাম্বারে নক দিবা, কারণ আজীবন ফ্রি ক্লাস করালে তো আমাকেও খেয়ে পরে বাঁচতে হবে নাকি, কারণ আমার পেইড কোর্স আগে ছিল, এখনো পেইড কোর্সের জায়গায় ঠিকঠাক থাকবে, আর ফ্রির মতো এভাবে প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই বিষয়ে আগামীকাল রাত 10টার সময় ভার পড়ানো হবে, সিরিয়াল মেনটেন করা হবে, আশা করছি যে সবাই আগামীকাল রাত 10টায় থাকবা ভার্বে ক্লাসে, আমি কিন্তু থাকবো। কোর্স কি শুরু, কোর্স শুরু হয় শেষ হয়, শুরু হয় শেষ হয়, এভাবে চলতে থাকে বিগত 4 বছর ধরে, এভাবেই আজকে শুরু হচ্ছে শেষ হচ্ছে শুরু হচ্ছে। সো তোমরা চাইলে এখন ভর্তি হতে পারো, যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো, সেটা আলাদা বিষয়, বাট ফ্রি ক্লাসের মতো চলবে, এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই ভাই, ওকে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সিরাজম মনিরাকে, ওকে অনেক ধন্যবাদ। ফ্রি কতদিন চলবে? এই বইটা যতদিন শেষ হবে না ততদিন চলবে, আরিশা আফরোজ, যতদিন বইটা শেষ হবে না ততদিন চলবে। পেইড কোর্স কিন্তু চলে, এটার সাথে ওইটার কিন্তু সম্পর্ক নাই, পেইড কোর্স আগে থেকেই চলে, পেইড কোর্স আগে থেকেই চলে, এই পেজটার বয়স প্রায় 3-4 বছরের মতো হয়ে যায়, তো তখন থেকে আমি এই পেইড কোর্স চালাই, ওইটার আলাদা বিষয়, ঠিক আছে? সো ভালো থাকবা সকলেই, ওকে, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ স্যার, ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা সকলেই। 5G স্পিডেই পড়াইছি ভাই, যদি কোনো না বুঝো তাহলে আমাকে জানাবা, আর আগামীকাল ভার্বের ক্লাস হবে ঠিক রাত 10টার সময়, ক্লাস আমার পেজটা ফেভারিট অপশন করে রাখবা, তাহলে ক্লাসের নোটিশ সাথে সাথে পাবা ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।